ডিভোর্স পেপারে সাইন করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে আসে উর্দি। ডিভোর্স পেপারে সাইন করলেও ডিভোর্স হয়ে যায় না। অন্তত ৩ মাস সময় লাগে ডিভোর্স কনফার্ম হতে। সেই কারণে উর্দি ডিভোর্স পেপারে সাইন করে স্বামীর বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ৩ বছরের প্রেমের পর আরো ৩ বছরের বৈবাহিক সম্পর্ককে একটা সাইন ও নির্ধারিত কিছু সময়ের পর শেষ হবার পথে। সম্পর্কের এই পরিণতির কারণ উর্দির বাচ্চা জন্মদানে অক্ষমতা। উর্দির সন্তান জন্মদানের অক্ষমতা বলতে পুরোপুরি অক্ষমতা না। অদ্রিকে ডাক্তার বলেছে কিছু নির্দিষ্ট ডোজ ও সেশনে মেডিসিন নিলে ১-২ বছরের মধ্যে সে পুরোপুরি সুস্থ হয়ে যাবে। জরায়ুতে সিস্টের কারণে এই সমস্যা। বাম ফ্যালোপিয়ান টিউবে ছোট সিস্ট আছে। ডাক্তার বলেছেন অপারেশন ছাড়াও কয়েক ডোজে মেডিসিন নিয়ে সিস্ট অপসারণ সম্ভব। অর্দি একজন ফার্মাসিস্ট, তাই তার অনেকটাই ধারণা আছে এসব বিষয় নিয়ে। অর্দি রহমান বাবা মায়ের ২ মেয়ের বড় মেয়ে। উর্দি দেখতে মাশাআল্লাহ সুন্দর, উজ্জ্বল শ্যামবর্ণের ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট ২৬ বছরের তরুণী। নজরকাড়া সুন্দরী না হলেও চেহারায় মায়াভাব বিদ্যমান। উর্দি যখন বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষে, তখন তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বিভান নামের একই বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্স বিভাগের ৪র্থ বর্ষের এক যুবকের সাথে। বিভান আহমেদ ৩ ভাই বোনের ছোট, শ্যামবর্ণের ৬ ফুট উচ্চতার ছেলেটির মুখে যেন এক মায়া কাজ করে। ওর দিকে যখন বিভান রমনা পার্কে সবার সামনে হাঁটু গেড়ে বসে একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে প্রথম প্রেম নিবেদন করে, সেদিন অর্দি পারেনি বিভানকে ফেরাতে। বিভান অনেক ভালো ছাত্র, তার উপর বিভান এই পর্যন্ত কোনো মেয়ের সাথে সম্পর্কে যায়নি। অর্দিকে তার প্রথম থেকেই ভালো লাগতো। অর্দি ও অর্দির বন্ধুরা যখন প্রায় বিকেলে ঢাকা ভার্সিটির শহীদুল্লাহ হলের সামনে দিয়ে আড্ডা দিতে দিতে যেত, তখন বিভান শুধু দেখতো রোদের আলোক ছোট এক হাস্যোজ্জ্বল তরুণী ব্যস্ত তার হাত দিয়ে নিজেকে রোদের থেকে আড়াল করতে। ১ বছর আস্তে আস্তে মনের সুপ্ত অনুভূতিকে এক প্রশান্ত ভালোবাসার রূপ দিয়ে এরপর এক মহেন্দ্রক্ষণ বেঁচে ওর দিকে নিজের মনের কথা জানায়। এমন না যে ওর্দি বুঝতো না বিভানের চাহনি। ওর্দি তখন প্রায় সময় বন্ধুদের নিয়ে শহীদুল্লাহ হলের সামনে দিয়ে যেত শুধুমাত্র বিভানকে দেখতে। কারণ বিভান প্রায় বিকেলে শহীদুল্লাহ হলের পুকুর পাড়ে বন্ধুদের সাথে বসে থাকতো। প্রেম নিবেদনের পর যখন ওদের ভালোবাসার ৩ বছর পূর্ণ হয়, তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেয়। বিভানের বড় ভাবি এই বিয়ের বিপক্ষে ছিল, কারণ বিভানের ভাবির ছোট বোন বিভানকে পছন্দ করত। বিভানের ভাবি এমনিতে বিভানকে সহ্য করতে পারত না, কারণ সম্পত্তি বিভানের বাবা ৩ ভাই বোনকে লিখিয়ে দিয়ে মারা গেছেন। তখন মাত্র বিভানের বড় ভাই নতুন বিয়ে করেছে। বিভান তখন ছাত্র অবস্থায় থাকায় কোনো ইনকাম করতে পারত না। বড় ভাইয়ের টাকায় বিভান চলতো, যা বিভানের ভাবির কোনো কালেও পছন্দ ছিল না। এরপর যখন বিভান বিসিএস পরীক্ষাতে উত্তীর্ণ হয়, তখন বড় ভাবির ছোট বোন বিভানকে বিয়ে করার জন্য পাগল প্রায় হয়ে যায়। সারাদিন বোনের বাড়ি এসে পড়ে থাকতো বিভানের ভাবির ছোট বোন শিমু। বিভানের ভাবি ও তার ছোট বোন উঠে পড়ে লাগে বিভানের মাকে বোঝাতে যে বিভানের জন্য শিমুর থেকে ভালো মেয়ে আর পাওয়া যাবে না। কিন্তু এত কিছু করেও বিভানের মাকে তারা ২ বোন টলাতে পারেনি। বিভানের মা জানে তার বড় ছেলের বউ কেমন, তাই ছোট ছেলের জন্য সেই পরিবার থেকে মেয়ে আনতে চায়নি। তাছাড়া বিভান নিজেও শিমুকে পছন্দ করে না। শিমু অনেকটাই গায়ে পড়া স্বভাবের মেয়ে। শিমু তখন পর্যন্ত অনেকগুলো প্রেম করেছে টাকাওয়ালা বড়লোকের ছেলেদের সাথে। রুমালের মতো বয়ফ্রেন্ড পাল্টায় শিমু। শিমু দেখতে ফর্সা ও সুশ্রী হওয়ায় যেন তার অহংকার আকাশচুম্বী। বিভান বড় ভাবির কথা অগ্রাহ্য করে ওর মায়ের অনুমতিতে নিজের বউ করে বাড়িতে নিয়ে তোলে। ওরদির সাথে বিভানের বিয়ে হবার ঠিক ৩ দিনের মাথায় বড় ভাবি রিমু নিজের ছেলেকে নিয়ে তার বাপের বাড়ি চলে যায়। ১ মাস হয়ে যায়, তাও যখন বাড়ির বড় বউ বাড়ি ফেরে না, তখন বিভানের মা চিন্তায় পড়ে যায়। বিভানের মা বড় ছেলেকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে বড় ছেলে অতি সন্তর্পণে তা এড়িয়ে যায়। পরে একদিন শাশুড়ি নিজে যায় বড় ছেলের বউকে ফিরিয়ে আনতে, কিন্তু বড় ছেলের বউ সেদিন শাশুড়িকে ফিরিয়ে দেয় একসাথে থাকবে না বলে। তবে আরো ১৫ দিন পর স্বামীর কথায় শ্বশুরবাড়ি ফিরে আসে রিমু, মুখের ভাবসাব কালো করে।
অর্দি নিজের রুমে বসে একটা সংসার ভেঙে যাওয়া দেখে। অর্দি বা কি করবে? বিভান ও তার শাশুড়ির যেখানে শিমুকে পছন্দ না, তাহলে কিভাবে করবে শিমুকে এই বাড়ির বউ? বড় ভাই ভাবিও তাদের ৩ বছরের ছোট ছেলেকে নিয়ে যেদিন নিজেদের জিনিসপত্র নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় অন্যত্র খোঁজার জন্য, সেদিন অর্দি দেখেছিল এক মায়ের আর্তনাদ, যে আর্তনাদ রুহু কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সেদিন শাশুড়িকে সান্ত্বনা দেওয়ার ভাষা অর্দি খুঁজে পায়নি। অর্দির বিয়ের পর থেকে বিভানের বড় ভাইয়ের স্ত্রী রিমু যেন তাকে সহ্য করতে পারে না। বিয়ের পরের দিন বড় ভাবি রিমু অর্দিকে নিয়ে ঘর ভর্তি মেহমানের সামনে নিজের বোন শিমুর গায়ের রঙের সাথে তুলনা দিয়ে অপমান করেছে। সেদিন অর্দির প্রথমবার মনে হয়েছিল গায়ের রং ময়লা হওয়া পাপ। অর্দি সেদিন বড় ভাবির মুখের উপর একটুও শব্দ করেনি। নতুন বউ কিনা সে। বিয়ের পরপর যে ৩ দিন বাড়ির ২ ছেলের বউ একই বাড়িতে ছিল, সেই ৩ দিন অর্দি যেন নিজেকে প্রতিনিয়ত ছোট হতে দেখেছে। দিন শেষে অর্দির অভিযোগের পালা খুলে বসত বিভানের সামনে। বিভান বুঝতো তার প্রিয়তমা স্ত্রীর কষ্ট। তবুও বড় ভাই ও ভাবিকে কিছু বলতো না, কারণ তারা এটাকে ভালোভাবে নিবে না। স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনাটুকুই শুধু দিতে পারত, আর চেষ্টা করত নিজের ভালোবাসা দিয়ে অর্দির দুঃখ মোচন করতে। তাছাড়া বিভানের মা নিজে এসে বিভান ও অর্দিকে বলেছে কিছুটা মানিয়ে নিতে। উনি তার বড় ছেলেকে নিজের থেকে দূর করতে চান না। কোনো মাই চায় না তার প্রথম সন্তান তার থেকে দূরে যাক। অর্দি বুঝতে পারত তার শাশুড়ির কষ্ট, তাই শাশুড়ি ও স্বামীর মুখের দিকে তাকিয়ে বড় ভাবির সমস্ত লাঞ্ছনা মেনে নিত। তবে মনে যদি থাকে কলুষতা, তাহলে কি সংসার জমে? ঠিক ভেঙে গেল এক মায়ের সংসার। আলাদা হয়ে গেল তার ২ ছেলে। বড় ভাই ও ভাবি আলাদা হয়ে যাবার পর অর্দি নিজের ফার্মাসিউটিক্যাল কোম্পানির জবে জয়েন করে, যে জব সে বিয়ের কারণে ৬ মাসের জন্য বন্ধ রেখেছিল। বিভান ও তার মা অর্দিকে চাকরি করতে মানা করেনি। তারা দুজনেই মেয়েদের নিজ পায়ে দাঁড়ানোটাকে বিশ্বাস করে। অর্দি জবে জয়েন করেছে এই কথাটা শোনার পর শিমু যেন হাতে চাঁদ পাওয়ার অবস্থা। রিমুর সাথে সলা পরামর্শ করে শিমু বোনের শাশুড়ির কাছে এসে বোনের গুণগান ও বোনের অসহায়ত্ব এসব নিয়ে বলা শুরু করে। অর্দির শাশুড়ি শিমুর কথাকে পাত্তা দিত না প্রথমে। এভাবে কেটে যায় অর্দি বিভানের বিয়ের ১ বছরের বেশি কিছু সময়। ভালোই চলছে বিভান ও তার মাকে নিয়ে অর্দির সংসার। সকাল সকাল ফজরের সময় ঘুম থেকে উঠে অর্দি রান্না বান্নার কাজ করে। সকালে নাস্তা বানিয়ে দুপুরের জন্য তরকারি রান্না করে অফিসের জন্য বের হয়ে যেত সকাল ৭টা নাগাদ। বাড়ির অন্যান্য কাজের জন্য একজন ত্রিশূর্ধ্ব ছোট বউ আছে। শাশুড়ি যাতে কোনো সমস্যা না হয় সব দিকে খেয়াল রাখে অর্দি। শাশুড়ি অর্দিকে মেয়ের মতো দেখে। অর্দি অফিসে যাবার পর প্রায় মাঝে মাঝে সকাল ১০টা নাগাদ শিমু আসতো অর্দির শাশুড়ির কান ভাঙাতে। যখন শিমু দেখলো সে সফল হচ্ছে না, তখন সে চালে তার মোক্ষম চাল। অর্দি ও বিভানের বিয়ের তখন ১.৫ বছর চলে। তখন শিমু অর্দির শাশুড়ির কানে তোলে অর্দির বাচ্চা হয় না কেন সেটা। অর্দির শাশুড়ি শিমুকে বলেছিল বাচ্চা নেওয়া তার ছেলে ও ছেলের বউয়ের বিষয়, এবং সে এসব বিষয়ে তাদের কিছু বলতে চায় না। এসব শোনার পরেও কি শিমু চুপ করে থাকে? না, শিমু এবার অর্দির শাশুড়ির কানে ভরতে থাকে যে অর্দির হয়তো কোনো সমস্যা আছে। অর্দির শাশুড়ি প্রথমে এটাতে পাত্তা না দিল, অনবরত শিমুর কান ভাঙানিতে প্রলুব্ধ হয়ে একদিন অর্দিকে বলেই ফেলে বাচ্চার কথা। শাশুড়ির এহেন কথায় অর্দি প্রথমে চমকে গেল, পরে নিজেরও কেমন যেন লাগতে থাকে। তাই নিজেই যায় তার পরিচিত ডাক্তারের কাছে। ফার্মাসিস্ট হয়, অনেক ডাক্তারের সাথে চেনা জানা আছে তার। ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েটিং রুমে বসে আছে অর্দি। অর্দির সারা শরীর মৃদু কম্পনে কম্পিত হচ্ছে বারংবার। ডাক্তারের কাছে চেক আপ করাতে এসেছে বাড়ির সবাইকে এ বিষয়ে অজ্ঞাত রেখে। অর্দি নিজের স্বামী বিভানকেও এ ব্যাপারে কিছু জানায়নি, কারণ সে কখনো চায় না বিভানের থেকে দূরে যেতে। অর্দি মনে মনে ভালো কিছু আশা করছে, আর এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। অর্দি বাড়ির কাজের মহিলা রহিমার থেকে জানতে পেরেছিল যে বড় ভাবির ছোট বোন শিমু প্রায় এই বাড়িতে আসে, আর বিভানের মায়ের সাথে অনেকক্ষণ গল্প করে। শিমুর এই বাড়িতে আসা নিয়ে অর্দির কোনো সমস্যা নেই, কারণ শিমু তার বোনের শ্বশুর বাড়ি এসেছে, যেমনটা তার বোন মাঝে মাঝে আসে বেড়াতে। শিমুর এখানে আসা যাওয়া আছে, এই খবরটা অর্দি প্রথম কয়েকদিন যাওয়ার পর জেনেছিল। অর্দি কখনো পাত্তা দেয়নি এই ব্যাপারে।
কারণ দিন শেষে তার শাশুড়ি তার সাথে অমায়িক আচরণ করত, একদম নিজের মেয়ের মতো। ওর্দির শাশুড়ি নিজের মেয়ে ও ওর দিকে অন্য চোখে দেখেনি, তবে ইদানিং উনি খুব অন্যরকম ব্যবহার করছেন ওর্দির সাথে। তিনি ওর্দির সাথে আগের মতো কথা বলেন না। শাশুড়ির এরকম বদলে যাওয়া দেখে ওর্দির মনে ক্ষীণ ভয়ের সৃষ্টি হয়েছে। এসব কল্পনা জল্পনার মাঝে পাশের সিটে বসে থাকা মেয়েটার দিকে নজর যায় ওর্দির। তার পাশের সিটে বসে আছে এক 7 মাসের প্রেগনেন্ট মেয়ে। মেয়ে বলছি, কারণ প্রেগনেন্ট মেয়েটির বয়স 17-র বেশি হবে না। এত কম বয়সে প্রেগনেন্সির কারণে মেয়েটির চেহারার বেহাল দশা। মনে হচ্ছে একটা হাড্ডিসার মেয়ে বসে আছে তার পাশে, শুধুমাত্র পেটটা খানিকটা উঁচু। মেয়েটার সাথে তার মা, স্বামী ও শাশুড়ি এসেছে, কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র মেয়েটার মায়ের চোখে মেয়েটাকে নিয়ে শঙ্কা, আর বাকি দুজনের তো অনাগত সন্তান নিয়ে চিন্তা। এসব দেখে মনে মনে দীর্ঘশ্বাস ফেলে উর্দি। এমন সময় রিসিপশন থেকে উর্দির নাম ডাকলে উর্দি দুরু দুরু মনে ডাক্তারের চেম্বারে প্রবেশ করে। ডাক্তারের সামনে বসে উর্দি কিছুটা নার্ভাস হয়ে পড়ে। ডাক্তার হয়তো বিষয়টা আন্দাজ করতে পারল, তাই ডাক্তার উর্দিকে বলল, মিসেস উর্দি, আপনি আপনার সমস্যা নির্দ্বিধায় আমাকে বলুন। ডাক্তারের কথায় উর্দি নিজেকে ধাতস্থ করে সব সমস্যা খুলে বলে। সব শুনে ডাক্তার কিছু টেস্ট সাজেস্ট করে। এরপর ডাক্তারের ওখান থেকে বের হয়ে উর্দি টেস্ট করতে যায়। উর্দির মন অশনি সংকেত দিচ্ছে, বারবার মনে হচ্ছে কোনো খারাপ কিছু হতে চলেছে। সবগুলো টেস্ট করিয়ে বাড়ি ফিরে উর্দি। আজ অফিস থেকে হাফ ডে করে ছুটি নিয়েছিল, তাই বিকেলের মধ্যেই বাড়ি পৌঁছে যায়। বাড়ির গেটের কাছে যাওয়ার পর আজকে সে শিমুকে দেখতে পায়। শিমু প্রথমে উর্দিকে দেখে হকচকিয়ে গেল। উর্দির বিমর্ষ মুখ দেখে বাঁকা হাসে। শিমুর এই বাঁকা হাসির কারণ আজ 3 দিন পর শিমু এ বাড়িতে এসে জানতে পেরেছে। উর্দিকে তার শাশুড়ি বাচ্চার কথা বলেছে। শিমু জানে হয়তো সে বিভানকে নিজের করে পাবে না, কিন্তু সে বিভানকে আর উর্দিকে সুখে থাকতে দিবে না। শিমু তার বোনের কাছ থেকে শুনেছিল উর্দি নাকি রিমুর ছেলে রিহাবকে অনেক আদর করে। যে মেয়ে জায়ের সন্তানকে এতটা সন্তান তুল্য ভালোবাসে, সে কেন বিয়ের প্রায় 2 বছর হতে চলল তারপরেও কনসিভ করছে না? এই ভাবনাটা শিমু ও রিমুর মাথায় আসার পরেই তারা এই চালটা চালে। শিমু উর্দির সাথে কোনো রূপ কথাবার্তা না বলে পাশ কাটিয়ে চলে যায়। উর্দি শিমুর মুখে বাঁকা হাসি দেখে এবার ঠাউর করতে পারল যে তার শাশুড়ির মাথায় এসব শিমুই ঢুকাচ্ছে রিমুর সরলা পরামর্শে। উর্দি আর এসব ভাবতে চাচ্ছে না, তার এখন মানসিক প্রশান্তির প্রয়োজন। বাড়ির ভেতরে ঢোকার পরে উর্দি দেখে তার শাশুড়ি সোফায় বসে পান বানাচ্ছে, আর একটু আগে শিমু চলে যাওয়ার দরুন সদর দরজা খোলা ছিল। উর্দি তার শাশুড়িকে সালাম দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালে তার শাশুড়ি তাকে ডাকে, ছোট বৌমা, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? তোমার তো ফিরতে প্রায় সন্ধ্যা হয়। শাশুড়ির মুখ থেকে নরম কণ্ঠে ডাক শুনে উর্দির মন অনেকটাই ভালো হয়ে যায়, তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। শরীর খারাপ লাগছে নাকি? জি মা, আলহামদুলিল্লাহ, সুখবর পাবো হয়তো। শাশুড়ির এহেন মন্তব্যে উর্দির মুখ কালো হয়ে যায়। উর্দির শাশুড়ি যথেষ্ট বিচক্ষণ মহিলা, তবে তার মুখ থেকে এমন বাণী যেন অন্য কারো শেখানো বলি। কুচিন্তা ও কুবুদ্ধি মানব মস্তিষ্ককে ধ্বংসের দিকে ঠেলে দেয়, যাতে সে নিজের বিচক্ষণতা হারায়। শাশুড়িকে মুখে কোনো প্রত্যুত্তর না করে ইশারায় না বুঝিয়ে মাথা নিচু করে নিচের রুমে চলে যায়। উর্দি এটাই বুঝতে পারছে না শিমু কেন এরকমটা করছে, কি স্বার্থ এতে তার। শিমু অবিবাহিত, তাহলে কেন তার ও বিভানের সংসার ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে? শিমু তো কোনো অবিবাহিত ছেলেকে বিয়ে করতে পারে, তাহলে কি এসব রিমু ভাবির কারসাজি? রিমু ভাবি কোশমিন কালেও তাকে সহ্য করতে পারত না। না, সে আর এসব নিতে পারছে না। কালকে রিপোর্ট দেখে সে সিদ্ধান্ত নিবে কি করবে। ওর দি মাইন্ড ফ্রেশ করতে সাবান নিয়ে আসরের নামাজটা আদায় করে অনেকক্ষণ ব্যালকনিতে বসে গ্রিলের ফাঁক দিয়ে বিস্তর রক্তিম অম্বরে সূর্যের বিলীন হওয়া দেখতে লাগে। মাগরিবের নামাজ পড়ার পরে ওর দিকে ঘুম দেয়। তার শাশুড়ি নামাজের পরে ওর দিকে নিয়ে চা খাবে বলে ডাকতে আসে, কিন্তু এসে ওর দিকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকে না। রাত 9টা নাগাদ বিভান বাড়ি ফেরে। মায়ের সাথে ড্রয়িং রুমে দেখা হয়ে যায়।
তবে প্রতিদিনকার মতো ওর দিকে দেখতে পায় না। নিজেদের রুমে যে ওর দিকে এলোমেলো হয়ে ঘুমোতে দেখে ঠোঁটে ফুটে ওঠে সূক্ষ্ম হাসি। মেয়েটাকে এলোমেলো অবস্থায় তার কাছে বেশ লাগে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওর দিকে আলতো করে ডাক দেয়। বিভানের আদর মিশ্রিত ডাকে চোখ পিটপিট করে খোলে। এরপর উঠে বসে বলে, কখন এলে? সরি, আমি ঘুমিয়েছিলাম। ওর্দির কথায় বিভান আলতো হাসে। মেয়েটা খুব সরল। তার সরলতার কারণেই মা ও বউয়ের মাঝে সে সম্প্রীতি বজায় রাখতে পারে। বিভান আশ্বস্ত ভঙ্গিতে বলে, তুমি সেই সকালে রান্নাবান্না করে অফিসে যাও। এরপর অফিসে সারাক্ষণ প্রোডাকশন ম্যানুফ্যাকচারের কাজগুলো সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করো, যাতে বিন্দু পরিমাণও ভুল না হয়। একটু ভুল হাজার হাজার মানুষের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়াবে। তারপর বাড়ি ফিরে রাতের জন্য হালকা কিছু রান্না করো। আর আজ একদিন একটু ঘুমোনোতে তোমাকে সরি ফিল করতে হবে না। অর্দি পাখি। অর্দির মনে যেন শীতল হাওয়া বয়ে যায়। বিভান সবসময় কেয়ারিং। সেদিন রাতে ওরা তিনজন প্রতিদিনকার মতো একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবার সেই প্রতিদিনকার মতো ব্যস্ত রুটিন। অর্দির কোম্পানি কিছু নিউ ড্রাগ নিয়ে কাজ করছে। নিউ ড্রাগটা জার্মানিতে ইনভেন্ট হয়েছে। অনেক এক্সপেন্সিভ এই ড্রাগের ফর্মুলা। এই ড্রাগটা নিয়ে কাজ করার জন্য কিছু রিসার্চার ও প্রোডাকশনের অফিসার লাগবে। ড্রাগটা যেহেতু এক্সপেন্সিভ, তাই প্রোডাকশন অফিসাররা এগিয়ে আসতে ভয় পাচ্ছেন। বেলা 11টায় ওদের অফিসের ঠিকানা হসপিটাল থেকে পার্সেল আসে। পিয়ন এসে যখন পার্সেলটা দিয়ে যায়, তখন ওর্দির হৃৎপিণ্ডের গতি যেন কয়েক গুণ বেড়ে গিয়েছে। কাঁপা কাঁপা হাতে পার্সেলটার ভিতর থেকে কালকে টেস্টের রিপোর্ট খোলার পর ওর্দির পুরো দুনিয়া যেন টলে উঠল। চোখে সবকিছু যেন ডুবন্ত প্রায় লাগছে। রিপোর্টে লেখা আছে, ওর্দি জরায়ুতে বাম ফেলোপিয়ান টিউবে সিস্ট আছে, তাই বেবি কনসিভ হচ্ছে না। তবে সঠিক চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব। এতটুকুন পড়ার পর রিপোর্টটা ওর্দির হাত থেকে নিচে পড়ে যায়। নিজেকে ভারসাম্যহীন লাগছে ওর্দির। ওর্দি ভাবছে এই কথাটা যদি তার শাশুড়ি জানতে পারে, তাহলে কি হবে। তাকে তো শিমু অনেকটা পরিবর্তন করে ফেলেছে কান ভাঙানি দিয়ে। ওর্দি নিজের মনকে এবার শক্ত করে কিছু একটা ভাবে। যে কোনো উপায়ে যা কিছু করে বিভান যে তার ভালোবাসা, তার স্বামীকে একান্ত নিজের কাছে রাখার জন্য কিছু একটা ভেবে এরপর অফিসের নিউ ড্রাগটার জন্য বসের কাছে যেয়ে বলে, স্যার, আমি নিউ ড্রাগটা নিয়ে কাজ করতে ইচ্ছুক। আর ইউ শিওর অর্দি? এটা অনেক রিস্কি প্রজেক্ট। তোমার থেকে উপরের পোস্টে সিনিয়র প্রোডাকশন অফিসাররা যেখানে ড্রাগ নিয়ে কাজ করতে আগ্রহী না, সেখানে তুমি কেন এত আগ্রহ দেখাচ্ছ? তাছাড়া আমি জার্মানি থেকে একজন রিসার্চার এবং প্রোডাকশন অফিসার আনার ব্যবস্থা করব ভাবছি। ওর্দির কথার পরিপ্রেক্ষিতে অফিসের বস ওর্দিকে বলে, কালক্ষেপণ না করে ওর্দি আবার বলে, ডোন্ট ওয়ারি স্যার, আই উইল হ্যান্ডেল। আমার বিশ্ববিদ্যালয় জীবনে আমি দায়িত্ব নিয়ে প্রজেক্ট রেডি করতাম বিভিন্ন ফার্মেসি সেমিনারের জন্য। ঠিক আছে অর্দি, এই প্রজেক্টের জন্য তুমি ইন। বস এই কথা বলে চলে যেতে নিলে অর্দি তাকে আটকিয়ে বলে, স্যার, ইয়েস, আমি অফিসে আমার জবের সেকশন চেঞ্জ করার কথা বলেছিলাম 6 মাস আগে। আমায় রিসার্চার হিসেবে কি নেওয়া যায়? আই এম সরি অর্দি, রিসার্চার হিসেবে তোমায় তার জন্য নিউ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। আই এম রেডি টু ফুলফিল। কিন্তু তুমি তো প্রোডাকশন অফিসার হিসেবে নিউ ড্রাগ প্রজেক্টে থাকছো। তাহলে? জি স্যার, আমি প্রোডাকশন অফিসার হিসেবে থাকব। তবে তার আগে আমি রিসার্চের রিকোয়ারমেন্ট ফুলফিল করব। ওদের বস ওদের কথার ধরন বুঝতে না পেরে বলে, তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো? আমার সবসময় নিউ কিছু নিয়ে কাজ করতে ভালো লাগে। আমি এই প্রজেক্টের পর একজন প্রফেশনাল রিসার্চার হিসেবে জয়েন করতে চাই এবং এই প্রজেক্টে আমাকে যেন রিসার্চ রিলেটেড কাজে রাখা হয়। ওদের বস শিওর হবার জন্য বলে, দ্যাট মিন্স তুমি চাও তোমাকে যেন রিসার্চের কাজে অল্প হলেও ইনভলভ রাখা হয়। হাসি ফোটে ওদের মুখে। জি স্যার, আপনি আমার ওপর ভরসা করে দেখতে পারেন। ওকে, অ্যাজ ইউ উইশ। তুমি প্রোডাকশন অফিসার হয়েও রিসার্চের কাজে ইনভলভ থাকবে।
বস চলে যেতে নিও আবার বলে, মাস্ট বি শিওর, ডোন্ট লুজ মাই এক্সপেকটেশন। তুমি আমার ছোট বোনের মতো, এবং আমি জানি তুমি কিছু ভেবেই বলছো। আমি তোমার উপর ভরসা করতে পারি। বস চলে যায়, আর অর্দির মুখে ফুটে ওঠে রহস্যময় হাসি। অর্দি স্বগত উক্তি করে আপন মনেই বলে, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, শেষবারে আমি তোমার বধিব পরাণ। হেসে উঠে চলে যায় নিজের কাছে। সেদিন বাসায় গিয়ে আগের মতো থাকতে লাগে। অর্দি কাউকেই কিছু জানায়নি এ ব্যাপারে। তাছাড়া বিভান এখনো বাচ্চা নেওয়া বিষয়ে কোনো কথা বলেনি। তবে এখন বলেনি তো কি হয়েছে, ভবিষ্যতে বলবে না তার কি গ্যারান্টি। তবে অর্দি আস্তে আস্তে সবকিছু নিজ কন্ট্রোলে নিয়ে আসছে, এবং অতি দ্রুত সে নিজের নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাবে। অর্দি জরায়ু সিস্টা ফ্যালোপিয়ান টিউবের একটু ভেতরের দিকে, তাই সময়টা একটু বেশি লাগবে। তবে হতাশ হবার কিছু নেই, এই বিষয়টা অর্দি নিজেও জানে। ডাক্তারের পরামর্শ মোতাবেক সে মেডিকেশন নিচ্ছে, এবং বিয়ের পর যে কিছুটা ওজন বেড়ে গিয়েছিল সেটাকে কমানোর চেষ্টায় আছে। এদিকে শিমু কিছুদিন পর পর আসে, আর বিভানের মায়ের কানে একথা সে কথা তোলে। বিভানের মা মাঝে মাঝে বিরক্ত হয়ে অর্দিকে কথা শোনায়। অর্দি বুঝতে পারছে যে শিমু তার স্নেহময়ী শাশুড়ির মনে তার জন্য তিক্ততা ও বিষ ভরে দিচ্ছে। এত সব জানার পরেও অর্দি চুপ করে আছে, কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় অপেক্ষমান। অর্দি কোনো কাঁচা কাজ করে না। ফার্মেসি নিয়ে তার পড়াশোনার মূল উদ্দেশ্য ছিল সায়েন্টিস্ট হওয়া। অর্দি সায়েন্টিস্ট হয়ে এমন কিছু নিয়ে রিসার্চ করতে চায় যা তাকে সাফল্য ধার প্রান্তে নিয়ে যাবে। হসপিটাল থেকে রিপোর্ট পাওয়ার 3 মাস অতিক্রম করে ফেলেছে। এখন অর্দি ও বিভানের বিয়ে 2 বছর 2 মাস চলে। অর্দি নিউ প্রজেক্টের কাজ খুব মনোযোগ দিয়ে করে। কোনো রকম ভুল সে করতে নারাজ। এই নিউ ড্রাগটাই নির্ধারণ করবে অর্দির পরিকল্পনার বাস্তবায়ন। ইদানিং শাশুড়ির বাচ্চা নিয়ে কথাবার্তা যেন বেড়েই চলেছে। অর্দি জানে এটা স্বাভাবিক। সব সংসারে শাশুড়ি বাচ্চার জন্য বলতে থাকে বিয়ের কিছু সময় পর থেকে। সেদিক দিয়ে অর্দির শাশুড়ি অনেকটাই সহনশীল। শিমু ও রিমুর কুচক্রের কারণে তার শাশুড়ি দিন দিন অসহনশীল হয়ে যাচ্ছে। যে শাশুড়ি এতদিন অর্দিকে মেয়ের মতো দেখতো ও ভালোবাসতো, আজ সেই শাশুড়ি তাকে ছেলের বউয়ের অন্যথায় কিছু ভাবতে পারছে না। অর্দি জানে রিমু ভাবির সম্পত্তির প্রতি লোভ বেশি। সম্পত্তির লোভের কারণে নিজের কুয়ো সেচে বেড়ানো বোনের সাথে দেবরের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল। শেষ পর্যন্ত সফল হয়নি। তবে বিয়ে দিতে সফল না হলেও এখন ঘর ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর বড় ভাই, সে তো বউ যা বলে সব সত্য মানে। এক কথায় তার বউ তাকেও তাদের একমাত্র ছেলে রিহাবকে ছেড়ে চলে যাবার ভয় দেখায়। যদি তার বিরুদ্ধে কিছু বলে তো। বড় ভাই জানেও না যে তার বউ ও শালি মিলে কি ষড়যন্ত্র করছে। মা ও ছোট ভাইয়ের সাথে যোগাযোগ তো আছে, এবং কোনো উৎসব মুখর পরিবেশে সে নিজের স্ত্রী ও ছেলেকে নিয়ে মা, ছোট ভাই ও ছোট ভাইয়ের স্ত্রীর সাথে পালন করতে আসে। অর্দি আইসোলেটেড ল্যাবে দাঁড়িয়ে কেমিক্যাল মিক্স করছে। 2 মাস হলো সে একই কোম্পানির রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে জয়েন করেছে। তবে এই ড্রাগটার জন্য সে স্পেশালি হায়ার অথরিটি থেকে পারমিশন নিয়েছে, যাতে তাকে প্রোডাকশন অফিসার থেকে রিমুভ না করে। পারিশ্রমিক সে প্রোডাকশন অফিসারের মতোই নিবে, যতদিন না ড্রাগটা মার্কেটে আসছে। কেমিক্যাল মিক্স করার সময় অর্দি এক দৃষ্টিতে তাকিয়ে আছে কেমিক্যালে যে রিয়াকশন হচ্ছে সেটার দিকে। অর্দির চাহনি খুব শান্ত, যাকে বলে হিমশীতল দৃষ্টি। কিছু মানুষ ঠান্ডা মাথায় কাজ করে, আর তারাই তাদের লক্ষ্যে বিনা বাধায় পৌঁছায়। সেরকম মানুষের কাতারে অর্দি নিজেও পড়ে। শীতল মস্তিষ্কের মানুষরা ভয়ঙ্কর হয়, কিন্তু বাহির থেকে তাদের দেখলে সাদামাটাই মনে হয়। এরা কোনো কাজ করে যদি স্বেচ্ছায় কোনো নিশানা না ছাড়ে, তাহলে তাদের ধরা যায় না। তারা তখনই ধরা পড়ে যখন তারা অনেক বড় প্রতারণার শিকার হয়। শীতল মস্তিষ্কের মানুষদেরকে লাই ডিটেক্টর টেস্ট এর মাধ্যমে ধরা যায় না, কারণ ওসব মানুষ নিজেদের মাথায় আগে থেকে সবকিছু গুছিয়ে রাখে। সাধারণ মানুষ যেমন মিথ্যা বলতে গেলে চোখে চোখ রাখতে পারে না, হাতের আঙুল খুঁড়তে থাকে, বা কোনো কাজ করতে থাকে শুধুমাত্র যাতে সত্য ধরা না পড়ে তার জন্য, শীতল মস্তিষ্কের মানুষ এমন মাইন্ড ডাইভার্টের মতো কাজ করে
মিথ্যা বলার সময়, তবে সেটা কাউকে বুঝতে দেয় না। এরা অনেক সময় সাইকো বা পাগল হয়ে যায় আর নিজ থেকে আত্মসমর্পণ করে। এদের ওই রকম পরিণতির কারণ হয় অতিরিক্ত সিক্রেট নিজের মস্তিষ্কে জায়গা দেওয়ার কারণে। এবং হিউম্যান সাইকোলজি মোতাবেক এরা অনেক সময় অতিরিক্ত ক্রাইম করে নিজের কাছে শেষ পর্যন্ত নিজেকে শেষ করার পরিকল্পনা করে। অর্ধি টেস্ট টিউবে কেমিক্যালটা রহস্যময়ভাবে দেখছে। এই কেমিক্যালটা তার তুরুপে তাস হিসেবে কাজ করবে। ইট উইল ডিসাইড হার ফিউচার অ্যান্ড হার লাভ। হঠাৎ কারো তুড়ি বাজানোর শব্দে ধ্যান ভাঙে অর্দির। টেস্ট টিউবটা হাত থেকে রেখে দেয় সুরক্ষিত জায়গায়। অর্দির কলিগ অর্দিকে বলে, তো মিসেস অর্দি কি ভাবছেন হাতে টেস্ট টিউব নিয়ে? আলতো রহস্যময় হাসে অর্দি, তারপর জবাব দেয়, কিছু না জাবির ভাই। অর্দির কলিগ সামান্য রসিকতার সুরে বলে, কিছু না বললেই হলো। আপনি যেভাবে তাকিয়েছিলেন দেখে মনে হচ্ছিল আপনি নিউ ড্রাগটা কারো উপরে অ্যাপ্লাই করার কথা ভাবছেন। জাবিরের কথা একটুও বিচলিত হলো না উর্দি, বরং মুচকি হেসে বলল, আপনি দেখি বুঝে গেলেন। আমিও ভাবছি কার ওপর এটা অ্যাপ্লাই করা যায়। জাবিরের মুখ দেখে উর্দির মনে হলো জাবির সামান্য ভয় পেয়ে গেছে। হাসলো উর্দি, এরপর আবার নিজের কাজে মন দিল। জাবির স্বভাবত ভীতু। সেই ড্রাগটা নিয়ে রিসার্চ করতে চায়নি, কারণ সে এখনো বিয়ে করেনি। ড্রাগটা যেহেতু পুরুষদের পুরুষত্ব কিছু নির্দিষ্ট সময়ের জন্য অকার্যকর করার জন্য, এই ড্রাগটা কোনো পুরুষের শরীরে ইনজেক্ট করলে বা কোনোভাবে শরীরে প্রবেশ করালে সেই পুরুষ একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজের সিমেন দ্বারা কোনো নারীকে প্রেগনেন্ট করতে পারবে না। জাবির বসকে সবার সামনে বলেছিল সে অন্য ড্রাগের প্রজেক্টে যেতে চায়, তবে বস রাজি হয়নি, কারণ জাবির একজন ভালো রিসার্চার। জাবির ভীত কণ্ঠে ওর দিকে প্রশ্ন করে, আর ইউ সিরিয়াস অর্দি? আপনি কি সত্যি সত্যি কারো উপর ড্রাগটা প্রয়োগ করার কথা ভাবছেন? অর্দি এবার খিলখিল করে হেসে ফেলে। অর্দির হাসি দেখে জাবিরের মুখটা পাংশুটে হয়ে গেছে, এটা অর্দি খেয়াল করেছে। অর্দি হাসি থামিয়ে ঠোঁট সামান্য কামড়িয়ে বলে, ইয়েস, আই এম সিরিয়াস। আমি এটা অবশ্যই কারো উপর প্রয়োগ করব। জাবির তোতলানো স্বরে বলে, কার উপর? মুস্কি এসে অর্দি বলে, আমার হাজব্যান্ডের ওপর। জাবির বেকুবের মতো মুখ বানিয়ে অর্দির মুখপানে তাকিয়ে আছে। তারপর সে হড়বড়িয়ে বলে, কি বলছেন আপনি? আপনি আপনার হাজব্যান্ডের উপর এটা কেন প্রয়োগ করবেন? তাছাড়া আপনাদের এখনো বেবি হয়নি। আপনি জানেন তো যে এটা শরীরে প্রবেশ করার পর নির্দিষ্ট সময় কার্যকর থাকে, এবং সেই নির্দিষ্ট সময়ের আগে অবশ্যই এর অ্যান্টিডোট শরীরে প্রবেশ করাতে হয়। না হলে সেই পুরুষ সারা জীবনের মতো তার সক্ষমতা হারাবে। জাবিরের প্রতিটা কথা অর্দি মুখে হাসি ঝুলিয়ে রেখেই শুনেছে, এবং এই হাসি দেখেই যেন জাবিরের শরীর হিম হবার উপক্রম। অর্দির কাছে অন্তত তাই মনে হলো। অর্দি এবার ভাবল, জাবিরের ভয় আর বাড়ানো ঠিক হবে না, তাই সে কথা কাটাতে বলে, কুল ডাউন জাবির ভাই, আমি তো আপনার সাথে রসিকতা করছিলাম, আর আপনি কিনা সিরিয়াসলি নিয়ে নিলেন। জাবির যেন হাফ ছেড়ে বাঁচে। তারপর তটস্থ করার মতো সুরে বলে, এরকম মজা করবেন না মিসেস অর্দি। আপনার বলার ধরনে আমি প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। অর্দি ভাবলেশীনভাবে বলে, আমি তো প্রথমে বলেছিলাম যে আমি কিছু ভাবছি না, কিন্তু আপনি তো কথাটাকে পেঁচালেন, তাই আমিও একটু পেঁচালাম আর কি। আমি কি করে জানবো যে আপনি এভাবে ভয়ঙ্কর মজা করবেন? জানলে আমি বলতাম না। অর্দির কথার বিপরীতে জাবির বলে, অর্দি এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আমি আমার হাজবেন্ডকে মাত্রাতিরিক্ত ভালোবাসি, এবং সে নিজেও আমাকে ভালোবাসে। তাহলে আমি কেন তাকে ড্রাগ ইনজেক্ট বা তার শরীরে প্রবেশ করাবো? আপনিও না জাবির ভাই, মজা করে বলা কথা বোঝেন না। অর্দি আবার মুখে রহস্যময়ী হাসি টেনে বলে, জাবির ভাই, আপনি কি জানেন এই ড্রাগটার ইফেক্টে কিছু হলে তা মেডিকেল টেস্টের মাধ্যমে বোঝা যায় না? একদম প্রাকৃতিকভাবে হয়েছে মনে হয়। জাবির ঘামতে থাকে অর্দির কথায়। জাবির আর কথা না বাড়িয়ে চলে যায় সেখান থেকে নিজের কাছে। অর্দি মনে মনে বলে, আমি বাধ্য কাজটা করতে, নিজের মানুষকে নিজের কাছে রাখার জন্য। তাছাড়া এই ড্রাগটা আমি বিভানকে দিব, এবং মেয়াদ শেষ হবার আগে অ্যান্টিডোট দিয়ে দিব। তাহলে শিমু ও রিমু ভাবির পরিকল্পনা বাস্তবায়ন হবে না। বাট আই কান্ট লুজ বিভান। হি উইল বি মাইন ফর এভার অ্যাট এনি কস্ট। এরপর দিন অর্দি ইচ্ছা করে অফিসে যায়নি। ছুটি নিয়েছে বসের থেকে। অর্দিদের ছুটা বুয়া বলেছে,
শিমু সপ্তাহে 2 দিন আসে, সোমবার ও বৃহস্পতিবার। আজকে সোমবার, তাই অর্দি দেখতে চাই শিমুর ব্যবহার। ঠিক বেলা 12টায় কলিং বেল বাজে, আর অর্দি বুয়া আর তার শাশুড়িকে দরজা খুলতে উঠতে না দিয়ে নিজে গিয়ে দরজা খুলে দেয়। অর্দি দরজা হাসি মুখে খুলে, কিন্তু অপর পাশের মানুষটা হয়তো ওর দিকে এ সময় আশা করেনি, তাই তার মুখোশটি অন্ধকার হয়ে গেল। শিমু কি পরিকল্পনা নিয়ে এসেছিল তা আজকে অর্দি কিছুতেই সফল হতে দেবে না। অর্দি শিমুর সাথে গল্প জুড়ে দিয়ে বসেছে। অর্দির শাশুড়ি, সেও হাসি মুখে ওদের সাথে কথা বলছে, কিন্তু শিমু, সে বারবার উসখুস করছে অর্দির শাশুড়িকে একটু একা পাওয়ার জন্য। অর্দি তো অর্দি, সে আজকে বুয়াকে সব বুঝিয়ে দিয়েছে যাতে তাকে সাহায্য করে। দুপুরের খাবার খেয়ে অর্দির শাশুড়ি নিজের রুমে ঘুমাতে চলে যায়। শিমু সেটা দেখে নিজেও যেতে নেয়, কিন্তু তখনই তার পথ রোধ করে দাঁড়ায় অর্দি। অর্দি শিমুকে হাসি মুখে বলে, শিমু, চলো না আরেকটু গল্প করি। রিমু ভাবি থাকলে তার সাথে গল্প করতে পারতাম, কিন্তু এখন নিজের জীবনটাকে রোবটের মতো লাগে। সারাদিন অফিস করে রাতে একটু সময় পাই, আর সেটা বিভানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি। গার্লস টপিকে তো এখন কথাই হয় না কারো সাথে। আজ অনেক দিন পর কাউকে পেয়েছি, চলো ছাদে যাই। কথাগুলো বলে অর্দি ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। অগত্যা শিমুকেও অর্দির সাথে যেতে হয়। অর্দি ও বিভানের বিয়ের 2.5 বছর হয়েছে। অর্দির শাশুড়ি বিভানকেও বাচ্চা নেওয়ার কথা বলেছে 2-3 বার। তাই বিভান ভাবল আজকে অর্দিকে বলবে বাচ্চা নেওয়ার কথা। অনেক তো সময় হলো, বিভান ও অর্দি দুজনেই এখন নিজের কেরিয়ারে সাকসেসফুল। 1 সপ্তাহ আগে অর্দির নিউ ড্রাগ প্রজেক্ট সাকসেসফুলি শেষ হয়েছে, তবে ড্রাগটা এখনই বাজারজাত করবে না। আগের অ্যান্টিডোট জার্মানি থেকে আনানো হবে। রাতের বেলা বিভান অর্দিকে জড়িয়ে ধরে বিছানার বোর্ডের সাথে হেলান দিয়ে বসে আছে। অর্দি চুপ করে স্বামীর বুকে মাথা রেখে বসে আছে। কিছু সময় অতিবাহিত হবার পর বিভান বলে, অর্দি পাখি, হো, তোমাকে একটা কথা বলবো। বলো। এত অনুমতি নেওয়ার কি আছে বিভান? না আসলে, মা বলছিল আমাদের এখন বাচ্চা নেওয়া উচিত। ও, তুমি কিছু বলবে না? বলবো তো। তাহলে বলো। শুধু কি মা বলেছে নাকি তুমিও? মায়েরটা মা আমায় বলেছেন, এখন তুমি তোমারটা বলো। বিভান বুক ভরে শ্বাস নেয়, আর অর্দি বিভানের বুক থেকে মাথা উঁচিয়ে বিভানের মুখের দিকে তাকিয়ে আছে। বিভান বলে, আমারও মনে হয় এখন বাচ্চা নেওয়া ভালো হবে। বিভানের কথায় অর্দি প্রত্যুত্তর করে না। অর্দির রেসপন্স না পেয়ে বিভান বলে, কিছু বলছো না যে? অর্দি বলে, কি বলবো, বাচ্চা আসলে অবশ্যই নিব। বিভান বুঝলো না অর্দির কথা, তবে সে আজ তার প্রিয়তমাকে কাছে পেতে চায়। প্রিয়তমার ভালোবাসা সিক্ত করতে চায় নিজেকে। অর্দি বাধা দেয় না বিভানকে। অর্দি নিজেও ডুবে যায় তার প্রাণ পুরুষের ভালোবাসায়। তবে সে তার পরিকল্পনা কালকে থেকে শুরু করবে। আজকে স্বামীর ভালোবাসায় সিক্ত হবে। সময় নদীর স্রোতের মতোই বহমান। সময়ের সাথে ঘটে অনেক অনাকাঙ্ক্ষিত উত্থান পতন। ঠিক তেমনি বিভান ও অর্দির জীবনে চলছে কিছু দুঃসময়। বিভান অর্দিকে বাচ্চার কথা বলার প্রায় 3 মাস হয়ে গেছে। অর্দি এখনো কনসিভ করেনি। এদিকে বিভানের মা অনবরত বাচ্চার কথা বলে বলে মুখের ফেনা তুলে ফেলছে। তাছাড়া ওনার এরকম বাচ্চার জন্য অধৈর্য হবার কারণটা সত্যি বলতে পুরোপুরি ভুল নয়। বিভান ও অর্দির বিয়ে 3 বছর প্রায় হতে চলল, এবং বিভান সেদিন তার মাকে আশ্বাস দিয়েছে তারা জলদি বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। বিভানের মা একদিকে ছেলের কথায় আশায় আছে, আর একদিকে শিমুর প্রতিনিয়ত উস্কানিমূলক পরামর্শ। অর্দি আবার বাসার 2 জায়গায় সিক্রেট ক্যামেরা ফিট করেছে, সাথে কিছু মাইক্রোচিপ। এই সিক্রেট ক্যামেরা রেকর্ডিং অর্দি অফিস থেকে ফেরার পথে দেখে, এবং বাসায় এসে বিভান না ফেরার আগ পর্যন্ত দেখে। সিক্রেট ক্যামেরা ড্রয়িং রুমে এবং বিভানের মায়ের রুমে লাগানো, আর মাইক্রোচিপ আরো কয়েকটা জায়গায় এক্সট্রা লাগানো আছে। এসবের বদৌলতে অর্দি জানতে পারে বাড়িতে কি হচ্ছে। অর্দি আবারও ডাক্তারের কাছে গেছে। চেক আপ করে ডাক্তার বলল, মিসেস অর্দি, আপনি কিছুটা রিকভার করছেন, তবে অনেক স্লো ভাবে। সিসটা ক্রমশ ছোট হচ্ছে। আল্লাহ চাইলে আর 3 মাস পর কনসিভ করতে পারবেন, যদি আপনারা কোনো প্রিকশন না নেন তবে। কিন্তু আমি বলবো আপনারা যখন এত সময় অপেক্ষা করেছেন, তাহলে আরো কয়েক মাস অপেক্ষা করুন। জি ডক্টর, আমি অপেক্ষা করব।
বাই দ্য ওয়ে, মিসেস অর্দি, আপনি আগেরবারও একা এসেছেন এবং এবারও একা আসলেন। আপনার হাজবেন্ড কোথায়? অর্দি ডাক্তারের কথায় থম মেরে যায়। কি জবাব দিবে সে? সে তো বিভানকে জানায়নি এই ব্যাপারে কিছু। অর্দির জবাব না পেয়ে ডক্টর আবার বলে, আপনার হাজবেন্ডকে আমার এ বিষয়ে জানানো প্রয়োজন। হাজবেন্ড বা বাড়ির কাউকে নেক্সট অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসবেন। আমরা রোগীকে তার রোগ সম্পর্কিত অবগত করতে চাই না, কারণ এতে রোগী অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে। জি ডাক্তার, পরের বার থেকে কাউকে সাথে করে নিয়ে আসবো। ঠিক আছে, আর ওষুধগুলো ঠিকমতো খাবেন। অর্দি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসে। অর্দি নিজের মনে দীর্ঘশ্বাস লুকাতে ব্যস্ত, আর এদিকে কেউ একজন অর্দিকে গাইনি বিভাগ থেকে বের হতে দেখে ফেলেছে। আর সেই মানুষটা ভাগ্য করে রিমু। রিমু দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট, তাই সে ডাক্তারের কাছে এসেছে চেক আপ করতে। রিমুর সাথে অবশ্য তার স্বামী বিভানের বড় ভাই ইভান এসেছে। ইভান একটা জরুরি কল আসার কারণে হসপিটালের ভিতরে ওয়েটিং রুমে রিমুকেও রিহাবকে রেখে বাহিরে গেছে। ইভান ওর দিকে দেখেনি, এমনকি ওর হসপিটাল থেকে বের হচ্ছে আর ইভান ভিতরে ঢুকছে, তারপরেও না ওর খেয়াল করেছে আর না ইভান। রিমো ওর দিকে যে ডাক্তারের চেম্বার থেকে বের হতে দেখেছে, সে নিজেও সেই ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। রিমো যেন হাতের পা দেখে ফেলেছে, সে এবার ধামাকা করবেই। রিমো জানে তার শাশুড়ি ওর ওপর নারাজ, আর 2 দিন আগের সে রিমুর দ্বিতীয়বার প্রেগনেন্সির কথা শুনে অনেক খুশি হয়েছেন, এবং সেই সাথে রিমুর সাথে ফোনে কথা বলা অবস্থায় ওর দিকে কিছু কটু কথা শুনিয়েছে। তাহলে এত বড় একটা সুযোগ তার হাতে এসেছে, সে কি সেটা ছেড়ে দেবে? বাড়িতে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নেয়, তারপর রান্নাঘরে যায় দুপুরের খাবার বানাতে। আজকে অফিসে যায়নি, আসলে শরীর খারাপ থাকে, সাথে মন খারাপ, তাই আজ ছুটি নিয়েছে। ছুটি যেহেতু নিয়েছে তাই ডাক্তারের কাছ থেকেও চেক আপ করে আসলো। দুপুরে রান্না প্রায় শেষ। আজকে আবার ইভান ভাইয়া, রিমু ভাবি ও রিহাব আসবে। হঠাৎ কলিং বেলের শব্দে গ্যাস অফ করে দরজা খুলতে যায়। দরজা খুলে অপর পাশে ভাসুর, ভাসুরের বউ ও তাদের ছেলেকে দেখে অর্দির মুখে হাসি ফুটে ওঠে। অর্দি তাদের সালাম দিলে ইভান খুব হাসি মুখে সালামের জবাব দেয়, কিন্তু রিমু মুখ ভেঙচি দিয়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। রিমুর ব্যবহারকে পাত্তা না দিয়ে রিহাবকে হাতে ধরে নিয়ে বসার রুমে যায়। ইভান যেয়ে তার মাকে সালাম দেয়। ওদেরকে বসতে বলে শরবত আনতে যায়। শরবত এনে সোফার সামনের টেবিলে রাখলে তখনই রিহাব তার কাকিমনের কোলে চড়ে বসে। রিহাব মাত্র 5 বছরের। রিহাব দেখতে তার বাবার মতো হয়েছে। রিহাবকে কোলে যেতে দেখে হয়তো রিমুর ভালো লাগেনি, তাই সে বাঁকা চোখে দিকে তাকিয়ে আছে। এসব দিক ঠিকই লক্ষ্য করেছে। তাছাড়া রিমু এ বাড়িতে আসবে, আর তার শাশুড়ির কান ভাঙাবে না তা তো আর হয় না। দুপুরের একটু আগে বিভান অফিস থেকে ছুটি নিয়ে চলে এসেছে। আজকে পুরো পরিবার একসাথে। বিভান এসে থেকে রিহাবের সাথে খেলছে। ওদের দেখে মনে হচ্ছে না ওরা চাচা ভাতিজা, দেখে মনে হচ্ছে বাপ ছেলে। এসব দেখে ওরদির মনে অনুশোচনা হলেও তার কিছু করার নেই। সে বাধ্য এসব করতে। কখনোই বিভানকে ছাড়তে পারবে না। আর ডাক্তার তো বলেছে সুস্থ হচ্ছে সে। প্রায় 9-10 মাস যাবৎ সে চিকিৎসা নিচ্ছে এবং অনেকটা ইমপ্রুভ হয়েছে। দুপুরের খাবারের পর্ব শেষ হবার পর রিমু এমন একটা কথা বলল যে সবাই স্তব্ধ হয়ে গেছে। রিমুর হাতে রিপোর্ট। সেটা দেখে অবাক, কারণ কোনো হসপিটাল অনুমতি ও প্রমাণ ব্যতীত কারো রিপোর্ট অন্য কাউকে দেয় না। তাহলে রিমু পেল কোথা থেকে? রিমু হয়তো হাবভাবে অবাক হওয়াটা বুঝতে পেরেছে, তাই রিমু বলে, আমি আজকে হসপিটালে যখন চেক আপ করাতে গেলাম তখন দেখলাম ডাক্তারের চেম্বার থেকে বের হলো, আর তাই ডাক্তার ও নার্সদের বাড়ির লোক বলার পরেও, অনেকবার তাদেরকে বলার পরে আমাকে রিপোর্ট দিল। আজকে যদি রিপোর্টটা হাতে না পেতাম তাহলে তো জানতেই পারতাম না যে মা হতে পারবে না। রিমুর কথায় বিভান নিষ্পলকভাবে দিকে তাকিয়ে আছে। বিভান জানে না আজকে কি ঘটতে চলেছে, তবে এটুকু বুঝতে পেরেছে আজকে তার বড় ভাবি কোনো ক্রমেই ক্ষান্ত হবে না। বড় ভাবি আজকে কোমর বেঁধেই নেমেছে অপমান করে কষ্ট দিতে। তাছাড়া বিভানের মা, সে তো তার ছোট ছেলের ঘরে নাতি নাতনি দেখার জন্যে উদগ্রীব হয়ে আছে। মাকে কিভাবে বোঝাবে বিভান?
সে তো নিজেকে সামলাতে পারছে না। বিভান সেদিন ওর দিকে বাচ্চা নেওয়ার কথা বলেছিল তার মায়ের কথায়। না হলে ওর দিকে সে বাচ্চার কথা বলতো কিনা তা সে জানে না। বিভান বাচ্চা নিতে চায় না বিষয়টা এমন না। বিভান বাচ্চা নিতে চায়। তবে ভয় হয় দুই ধরনের। প্রথম ভয়, বিভান স্বচক্ষে দেখেছে তার বড় ভাবিকে। তার বড় ভাবি রিহাবে জন্মের পর থেকে কেমন যেন বদলে যেতে শুরু করেছিল। বড় ভাবি রিমু রিহাবে জন্মের আগে মায়ের সাথে সাহায্য করত, মাকে অনেকটাই মেনে চলতো। তবে রিহাবে জন্মের পর থেকে যেন মাকে মানতেই চায় না, এমনকি বড় ভাইকেও সবসময় চুপ করিয়ে রাখে। সারা জীবন তার মা তিন ছেলে মেয়েকে আদর ও আদব দিয়ে মানুষ করেছে, কখনো যেন কারো সাথে অন্যায় না করে। কিন্তু সে নিজে কি পেল? শেষ বয়সে এসে বড় ছেলের বউয়ের অবহেলা। অর্দি কখনো মায়ের মুখের ওপর কিছু বলেনি, কারণ ওর দিকে বিভান বিয়ের আগেই বলে দিয়েছে যেন তার মাকে তার বড় ভাবির যেমনটা ট্রিট করে সে যেন এরকমটা না করে। অর্দি ওই সময় বলেছিল, তোমার মা মানে আমারও মা, আমি কেন তাকে অন্য চোখে দেখব? তাকে আমি আমার মায়ের মতোই ভালোবাসবো, যদি সে আমাকে মেয়ে ভাবতে পারে। বিভান সেদিন হেসেছিল তৃপ্তির হাসি। হ্যাঁ, সে পেরেছে একটা সঠিক মেয়েকে নিজের জীবন সঙ্গিনী বেছে নিতে। দ্বিতীয় ভয়, অনেকে প্রেগন্যান্সিতে কমপ্লিকেশন থাকে। যদি ওদেরও কমপ্লিকেশন হয় তো? ওই সময় যদি মা ও বাচ্চাকে যে কোনো একজনকে বেছে নিতে বলে, তাহলে বিভান কি করবে? আর আজ যখন বিভান জানতে পারলো ওদের মা হতে পারবে না, তখন সে কি করবে? বিভান জানে তার মা ইদানিং কয়েক মাস যাবত ওর দিকে বাচ্চা নেওয়া নিয়ে অনেক কথা বলেছে। অর্দি তাও তার মায়ের ওপর একটা কথাও বলেনি। বিভান বুঝতে পারতো ওদের মন খারাপ, কিন্তু সে কি করবে? তাও ওদের মন ভালো করার জন্য যা লাগে তাই করত। হঠাৎ আবার রিমু ভাবির কথায় নীরবতার পতন ঘটে। রিমু ভাবি বলে, একটা বাজা মেয়েকে আমাদের বিভানের গলায় ঝুলিয়ে দিয়েছে এই মেয়ের পরিবার। ইভান এতক্ষণ যাবৎ তার স্ত্রীকে ইশারাতে থামতে বলছিল, কিন্তু এখন মা, ছোট ভাই ও ভাইয়ের বইয়ের মুখের দিকে তাকিয়ে রিমুকে একটা ধমক দেয়। চুপ করো, তোমাকে কতক্ষণ যাবৎ বোঝাচ্ছিলাম যে এগুলো বলো না, কিন্তু তুমি তাও বলে যাচ্ছ। কেন? আমি চুপ করব কেন? এই মেয়েটা মা হতে পারবে না, তো এটা কি আমার দোষ? এই মেয়েটার জন্য আমার বোনকে মুখের উপর অপমান করেছে বিভান। এই মেয়েটার থেকে আমার বোন কোন অংশে কম? ইভান যেন রিমুর কথার কোনো তালগোল পাচ্ছে না, তাই বলে, এখানে তোমার বোন কেন আসছে রিমু? আমরা সবাই জানি বিভান ওর দিকে বিয়ে 3 বছর আগে থেকে ভালোবাসতো, আর তখনও তোমার সাথে আমার বিয়ে হয়নি। আর না তোমাকে বা তোমার বোনকে আমরা দুই ভাই চিনতাম। রিমু হয়তো ক্ষেপে যায়, তাই ইভানকে বলে, ও হো, এখন তুমিও এই মেয়েটার পক্ষ নিবে? তোমার মা ভাই কি কম ছিল যে এখন তুমিও? ইভান বুঝতে পারছে না রিমুকে সে কিভাবে বলে বোঝাবে। এর মধ্যেই তাদের মা বলে ওঠে, তোমরা সবাই একটু থামো। আর ছোট বৌমা, তুমি আমাদের এ বিষয়ে জানাওনি কেন? শাশুড়ির কথায় রিমু চুপ করে গেল। মনে মনে সে যে খুশি তা তার হাবভাবে লক্ষণীয়। অর্দি লম্বা শ্বাস নেয়, তারপর বলে, মা, ডাক্তার আমাকে সরাসরি বলেনি যে আমি মা হতে পারবো না। ডাক্তার বলেছে আমার বাম ফেলোপিয়ান টিউবে সিস্ট আছে এবং সেটা অপসারণ সম্ভব নিয়মিত মেডিকেশনের মাধ্যমে। আমি 9 মাস যাবৎ মেডিসিন নিচ্ছি এবং আজকে ডাক্তার বলেছে আর 3 মাস পর আমি বেবি কনসেপ্ট করতে পারবো। তবে আরো কয়েক মাস যদি অপেক্ষা করি তবে ভালো। আপনাদের বলিনি যাতে আপনারা টেনশন না করেন। তার জন্য আমি সরি। অর্দি কথাটা বলে চুপ হয়ে যায়। বিভান যেন অর্দির কথায় নিজের জান ফিরে পায়, কারণ তার মনে ভয় হচ্ছিল যদি তার মা অর্দিকে ছেড়ে দিতে বলে। সে তো অর্দিকে ভালোবাসে। তার মনে অর্দির জায়গায় অর্দি, আর তার মায়ের জায়গায় মা। অর্দির কথায় তার শাশুড়ি আর কিছু বলে না। তবে রিমু, তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে রাগে কটমট করছে। আর অর্দি সে হাবভাব দেখে মনে মনে আওড়ায়, তুমি চলো ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায়। এরপর মনে মনেই বলে ওঠে, রিমু ভাবি, আপনার প্রতিটা চালের জন্য আমার কাছে তা কাটার জন্য চাল রেডি। দেখি আর কি করতে পারেন। অর্দির শাশুড়ি তার বড় ছেলে ও ছেলের বউকে বলে, তোমরা না হয় এখন এই বাড়িতে চলে এসো।
যতদিন না পর্যন্ত বোমার ডেলিভারি হয়। রিমো তো মহা খুশি, অন্তত তার মুখ দেখে তাই মনে হচ্ছে। রিমো খুশিতে ডগমগ হয়ে কিছু বলতে নিবে, তার আগে ইভান বলে, না মা, আমরা আসবো না। রিমো তো আলাদা বাসা নিয়েছে, নিজের মতো করে থাকতে, আর ওর্দির সাথে ওর জমে না বলে। তাছাড়া সত্যি বলতে, রিমো এমনিতে ওর্দির সাথে বিয়ের পর থেকে ভালোভাবে কথা বলেনি, আর এখন তো রিমো ওর দিকে প্রতিনিয়ত কথা শোনাতে ছাড় দিবে না। আমি তো রিমোকে চিনি, সে এখানে আসলে পরিবারে অশান্তি ছাড়া আর কিছু হবে না। রিমু সারাদিন বসে থাকবে ওর্দির দোষ খুঁজে বের করতে। আমি চাই না আমার বইয়ের জন্য আমার ছোট ভাইয়ের সংসারে সমস্যা হোক। আমার মাকে তো আমি আমার সাথে রাখতে পারিনি, আমার বইয়ের জন্যই। সেখানে যখন আমার মা তার ছোট ছেলে ও ছেলের বইয়ের সাথে ভালো আছে, তাহলে সেই সংসারে ঝামেলা হোক আমি চাই না। রিমু নাকের পাটা ফুলে ইভানের দিকে তাকিয়ে আছে। ইভান রিমুর রক্তচক্ষু দেখেও কোনো প্রতিক্রিয়া করলো না। রিমু প্রত্যুত্তরে কিছু বলতে নিবে, তার আগে ইভান রিমুকে চুপ করিয়ে বলে, তোমার কোনো কথা এখন শুনতে চাইছি না, এখনই বাসায় চলো, বাসায় গিয়ে তোমার কথা শুনবো। রিমু বসা থেকে উঠে রাগে গজগজ করতে করতে সদর দরজার বাইরে চলে যায়। বিভানের মা রিমুকে আটকাতে চেয়েছিল, কিন্তু তার আগে ইভান তাকে ইশারায় মানা করে দেয়। অর্দি তার ভাসুরকে ধন্যবাদ জানায় তার জন্য, রিমু ভাবিকে বোঝানোর জন্য। ইভান তার মা, ভাই ও ভাইয়ের বইয়ের উদ্দেশ্যে বলে, তোমরা হয়তো ভাবছো আমি আমার বইয়ের কথায় উঠি বসি, তাই বাড়ি ছেড়ে ভিন্ন বাসা নিয়ে থাকছি। কিন্তু না, আমি ভিন্ন বাসা নিয়ে থাকছি কারণ রিমুর কারণে সংসারে অনেক মনোমালিন্য সৃষ্টি হবে, তাই আমি ওর আলাদা বাসা নেওয়ার ব্যাপারে রাজি হয়েছে। আমার মাকে তো আমি আমার বইয়ের কাছে শান্তিতে রাখতে পারলাম না, তাই যদি আমার মা তার ছোট ছেলের বইয়ের কাছে মায়ের মর্যাদা পায়, তাহলে কেন আমি বাধা সৃষ্টি করব? আমার মা তার এক ছেলের বইয়ের কাছে তো সুখে থাকবে। কথাগুলো বলে ইভান মলিন হেসে ছেলেকে নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। বিয়ের ৩ বছর পূর্ণ হয়েছে কিছুদিন আগে, অর্দি ও বিভানের। রিমু ভাবির সাথে ওই দিনের পর আজ ৩ মাস পেরিয়ে গেছে। ৩ মাস পূর্ণ হবার পরেই শাশুড়ি অর্দিকে বলছে বাচ্চা নেওয়ার কথা। যখন চতুর্থ মাসে পড়লেও তাও পিরিয়ড মিস হয়নি, মানে প্রেগনেন্ট না। শাশুড়ি তো হতাশায় ডুবে গেছে। আর এদিকে শিমু ও রিমু প্রায় প্রতিদিনই খবর রাখে। শিমু ও রিমু বিভানের মায়ের কানে এবার ওর দিকে ডিভোর্স দেওয়ার কথা তোলে। বিভানের মা আরো ১ মাস অপেক্ষা করার কথা বলে। রিমু যেদিন সবাইকে সব জানিয়েছে, সেই দিনের পর ৫ মাস কেটে গেছে। এবার আর বিভানের মা অপেক্ষা করবেন না। তার মনে এটাই ঢোকানো হয়েছে যে অর্দির আর বাচ্চা হবে না। বিভান তার মাকে অনেক বুঝিয়েছে যে অর্দির এতে কোনো দোষ নেই। বিভান যেহেতু এটুকু সময় অপেক্ষা করতে পেরেছে, তো সে আরো অপেক্ষা করতে পারবে। এদিকে শিমু অর্দির শাশুড়ির কাছে এসে তার হাতে ডিভোর্স পেপার দেয়, বলে এটাতে অর্দি ও বিভানের সাইন নিয়ে নিতে। শিমু সাথে এটাও বলেছে সে এখনো বিভানকে বিয়ে করতে রাজি আছে। বিভান তার মাকে বোঝাতে পারেনি, আর ওর দিকে সে বলেছে যেন একটু সহ্য করে, কারণ এই বয়সে মাকে একা রেখে সে ওর দিকে নিয়ে চলে যেতে পারবে না। অর্দি বিনিময় হাসি দেয়। অর্দির মনে বিভানের জন্য ভালোবাসা আরো বেড়ে যায়। যখন বিভান তার মাকে নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে রাজি হয় না, তখন শিমুর প্ররোচনার শিকার হয়ে অর্দির শাশুড়ি অর্দির কাছে ডিভোর্স পেপার দেয়। অর্দি সেদিন হতভম্বের মতো তাকিয়েছিল শাশুড়ির মুখের দিকে। তারপর একটা রহস্যময় হাসি দিয়ে ডিভোর্স পেপারে সাইন করে নিজের রুমে গিয়ে বিভানের জন্য একটা চিঠি লিখে বাড়ি থেকে বের হয়ে যায়। চিঠি হাতে বিভান নিজের রুমের ফ্লোরে বসে আছে। বিভান একটু আগে বাড়িতে এসেছে, আর এসে ড্রয়িং রুমে রিমু ভাবি ও তার ছোট বোনকে দেখে কিছুটা অবাক হয়। তবে ওর দিকে না দেখে তার কেমন যেন সন্দেহ লাগছিল, তাই তড়িঘড়ি করে নিজের রুমে আসে। নিজের রুমে এসে ওর দিকে না দেখে সে ওয়াশরুম ও ব্যালকনিতেও দেখে, তাও না পেয়ে সে ভয় পেয়ে যায় কিছুটা। এরপর ড্রেসিং টেবিলে পারফিউমের বোতল দিয়ে চাপা দেওয়া কাগজ দেখতে পায়, কিন্তু সেটা খুলে দেখে সেটা একটা চিঠি। বিভান পড়তে শুরু করে চিঠিটা। প্রিয় অর্ধাঙ্গ, আমাকে বাড়িতে সব জায়গায় খুঁজে না পেয়ে এখন তুমি নিশ্চয়ই ভয় পেয়ে আছো।
আমি চলে যাচ্ছি। তোমার সাথে জীবনের শেষ সময় পর্যন্ত হয়তো আমি থাকতে পারবো না। আমার জায়গা দখল করে নেবে অন্য কেউ। আজ মা আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছে। অনেকদিন যাবৎ ইনডাইরেক্টলি ডিভোর্সের কথাই আমাকে বোঝাতো। তবে আজকে ডিভোর্স পেপার সামনে এনেই দিয়েছে। আমি তো অপয়া মেয়ে যে তার ছেলেকে বাবা হওয়ার সুখ দিতে পারলাম না। মা নিশ্চয়ই তোমার জন্য কোনো মেয়ে দেখে রেখেছে। তাই আজ আমাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলল। তোমার জীবনে আমার পথযাত্রা হয়তো এতটুকুই ছিল। চলে যেহেতু যাচ্ছি, তাই তোমাকে কিছু কথা বলেই যাই। তোমার বড় ভাবি রিমু তার ছোট বোনকে প্রায়ই আমাদের বাড়িতে পাঠাতো। আমি আবার জবে জয়েন করার পর থেকেই শিমু এ বাড়িতে আনাগোনা বেড়ে গেছে। কাজের খালা আমাকে বলেছে শিমু যেদিনই আসে মাকে নিয়ে নাকি মায়ের রুমে দরজা বন্ধ করে অনেক কথা বলে। আমাদের বিয়ে 2 বছর পূর্ণ হবার 2 মাস আগে থেকে মা আমাকে বাচ্চা নেওয়ার কথা বলেই যাচ্ছে। বিয়ের আগে তোমাকে কথা দিয়েছিলাম তোমার মাকে নিজের মা মনে করব। আল্লাহর রহমতে ওই কথা আমি রাখতে পেরেছি। ভবিষ্যতেও যেন আমি ওই কথা রাখতে পারি, তাই আজ আমার এই সিদ্ধান্ত। আমি কিন্তু চাইলে পারতাম উচ্চ বাচ্চা করতে। এতদিন চিকিৎসা নেওয়ার পর ডাক্তার বলেছে আমি সুস্থ। রিমু ভাবির তো প্রথম থেকে আমাকে পছন্দ না। সে তার ছোট বোনের সাথে তোমার বিয়ে দিতে চেয়েছিল। মা হয়তো এখন তোমার সাথে শিমুর বিয়ে ঠিক করবে। তোমারও যদি আমাকে নিয়ে অভিযোগ থাকে তাহলে সাইন করে দিও ডিভোর্স পেপারে। 3 মাস পর ডিভোর্স হয়ে যাবে। কথায় আছে না, খাঁচার পাখিকে মুক্ত করে দেখো সে উড়ে চলে যায় নাকি তোমার কাছে আবার দিন শেষে ফিরে আসে। যদি দিন শেষে তোমার খাঁচায় আবার ফিরে আসে তাহলে ভেবে নিও সে তোমার পোষ মেনেছে। ঠিক তেমনি তোমাকে আমি খাঁচা থেকে মুক্ত করলাম, এখন তোমার পালা। ইতি, তোমার অর্ধাঙ্গিনী। বিভানের চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কিছুক্ষণ থম মেরে ফ্লোরে বসে থেকে এরপর ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। বিভান ড্রয়িং রুমে যেয়ে মাকে জিজ্ঞাসা করে, মা, অর্দি কোথায়? বিভানের মা চুপ করে আছে ছেলের কথা শুনে। রিমু মুখ খুলবে কিছু বলার জন্য, তার আগেই বিভান তার ভাবির দিকে হাত দিয়ে চুপ করতে বলে। বলো মা, অর্দি কই? তোমরা কি করেছো যে অর্দি বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে? বিভানের মা কিছুটা অবাক হলেও রিমু ও শিমুর মুখ দেখে মনে হচ্ছে তারা কিছুটা ভয় পাচ্ছে। বিভানের মা এবার বলে, অর্দি কেন চলে গিয়েছে সেটা অর্দিকে জিজ্ঞাসা করো। শিমু কথার মাঝে ফোড়ন কেটে বলে, তোমার বউ কেন চলে গেছে তা আমরা কিভাবে জানবো? যাওয়ার আগে এই দেখো, ডিভোর্স পেপারে সাইন করে গিয়েছে। এসব মেয়েদের আমার খুব জানা আছে। এরা নিজেদের স্বার্থ হাসিল না হলে সবকিছু করতে পারে। যখন দেখলো নিজে বাচ্চা জন্ম দিতে পারছে না, তখনই নিজের থেকে কেটে পড়ল, যাতে সব দোষ আমাদের পড়ে। রিমু সেও নিজের বোনের কথায় তাল মিলিয়ে বলে, ওর ইচ্ছে করে এতদিন তার সমস্যার কথা জানায়নি, যাতে সে তোমাকে আরো বশ করে নিতে পারে। এই মেয়েটাকে আমার প্রথম থেকে ভালো লাগতো না। এই মেয়ে যে সুবিধার না তা বোঝাই যাচ্ছিল। আজকে মা একটু কথা শোনানোতে ডিভোর্স পেপারে সাইন করে চলে গেল। অন্যান্য মেয়েদের দেখো, মাটি কামড়ে শ্বশুর বাড়িতে পড়ে থাকে, আর এই মেয়ের দেমাগে যেন মাটিতে পা পড়ে না। বিভান চোখ বন্ধ করে এতক্ষণ শুনল, এরপর সামনে টি টেবিলে কিছুটা জোরে লাথি দিয়ে সরায়। এতে সোফায় বসে থাকা 3জন হকচকিয়ে যায়। বিভান তার ভাবিকে উদ্দেশ্য করে বলে, ভাবি, আপনি আমার বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ হিসাবে আমি আপনাকে সম্মান করি। আপনার সাথে আমার সম্পর্ক শুধু দেবর ভাবি, এর থেকে বেশি কিছু না। পূর্বে ছিল, আর না পরবর্তীতে হবে। আমি যেমন আপনার ও ভাইয়ের সম্পর্কের মধ্যে নাক গলাই না, ঠিক আপনার কাছ থেকে আমি এটাই আশা করব। আপনি আমার আর অর্দির সম্পর্কের মাঝে নাক গলাবেন না। রিমোর মুখ অপমানে থমথমে ভাব। এবার বিভান শিমুকে উদ্দেশ্য করে বলে, শিমু, তুমি কি করছো সেটা আমি পুরোপুরি না জানলেও আন্দাজ করতে পারি। তোমার বোন যখন আমাদের বাড়ি ছেড়ে আমার ভাইকে নিয়ে ভিন্ন হয়ে গেল, সেখানে তোমার কি এই বাড়িতে প্রতিনিয়ত আসাটা মানায়? এটা তো বেমানান দেখায়, তাই না? কিন্তু তোমার কাছে কি বেমানান লেগেছে? না, তোমার বোন এই বাড়িতে না থাকা সত্ত্বেও তোমার যাতায়াত ছিল। যেখানে তোমার বোন এই বাড়িতে থাকা অবস্থায় তুমি এই বাড়িতে আসলে তোমার বোনের রুমে দরজা বন্ধ করে থাকতে। সেখানে তুমি তোমার বোন ব্যতীত এসে আমার মায়ের সাথে কথা বলতে, তার রুমে দরজা বন্ধ করে রাখো। যেখানে তোমার বড় বোনের আমার মায়ের প্রতি কোনো দয়া মায়া নেই,
সেখানে তোমার এত দয়া মায়া দেখানোটা কি এমন হয়ে যায় না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি? শিমুকে এভাবে কথা শোনানোতে রিমু ক্ষেপে উঠে বলে, বিভান, তুমি কিন্তু আমার বোনকে অপমান করছো। তোমার বউ চলে গেলে আমার বোনের কি দোষ? শিমু কি বলেছে তোমার বউকে চলে যেতে? তোমার বউ সারাদিন বাহিরে বাহিরে থাকে, তো সে তোমার মাকে সময় দিতে পারে না। মা সারাদিন বাসায় একলা থাকে, তাই শিমু এসে তার সাথে একটু সময় কাটায়। বিভান তার ভাবির কথায় তাচ্ছিল্য হাসে। এরপর বলে, আসলে কি সময় কাটাতে আসে, নাকি আসে আমার ওর দিন নামে মায়ের কানে কিছু বলতে? যাই হোক, আপনাদের বলে আমার লাভ নেই। আপনি আমার বড় ভাইয়ের বউ, আর আপনার বোন আমার বড় ভাইয়ের শালী। আপনাদের সাথে আমার সম্পর্ক এতটুকুই। এবার বিভান তার মাকে নরম ও ব্যথিত সুরে বলে, মা, অর্দি কোনোদিন তোমাকে শুধু শাশুড়ি ভেবে দেখেনি, সে তোমাকে নিজের মায়ের মতো দেখেছে। তুমি কি বলতে পারবে অর্দি তোমার সাথে কোনোদিনও উচ্চস্বরে কথা বলেছে, বা তোমার কথার কোনোদিনও খারাপ জবাব দিয়েছে? অর্দি সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা কাজ করে অফিসে। ওদের অফিসে কেউ বসে বসে বেতন পায় না। সকালে যাতে তোমার কষ্ট না হয় তাই অফিসে যাওয়ার আগে রান্না শেষ করে যায়। অর্ধে যাওয়ার পর তো কাজের বুয়াই আসে। এরপর সারাদিন ক্লান্ত হয়ে এসে রাতের বেলা আবার রান্না করে। এটা বলবো না যে তুমি ওর দিকে সাহায্য করো না। তুমিও রাতের বেলা ওর দিকে সাহায্য করো। সত্যি বলতে, অর্দি থাকাতেই আমি তোমার ও অর্দির মধ্যে সামঞ্জস্যতা বজায় রাখতে পেরেছি। তোমাকে এখন এসব কথা বলে হয়তো লাভ নেই, কারণ তোমাকে এরা অর্দির নামে যা বুঝিয়েছে তাতে তুমি ঠিক ভুল বিবেচনা করতে পারছো না। বিভান কথাগুলো শেষ করে আর সেখানে দাঁড়ায়নি। চলে গেছে বিভান নিজের রুমে। বিভান হয়তো ওর দিকে খুঁজতে বের হতো, তবে যে স্বেচ্ছায় নিজেকে আড়াল করে তাকে শত খুঁজেও পাওয়া যায় না। আরো 2-3 দিন কেটে গেছে। বিভান এখন ঠিক সময়ে বাড়িতে আসে না। অর্দি তাদের রুমটাকে যেভাবে রেখে গেছে সেভাবেই বিভান রেখে দিয়েছে, আর কাউকে রুমের ভেতরে ঢুকতে দেয়নি। সকালবেলা না খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, রাতেও বাহির থেকে খেয়ে তারপর বাসায় ফিরে। শিমু ও রিমু ইদানিং বিভানের মায়ের সাথে খুব ভালো ব্যবহার করছে। শিমু চায় বিভানের সাথে অর্দির ডিভোর্সটা হওয়ার পর বিভানকে তার মায়ের মাধ্যমে বাধ্য করে বিয়েটা করতে। কিন্তু বিভান যে এখনো ডিভোর্স পেপারে সাইন করেনি। আর এদিকে অর্দি ওই বাড়িতে কি হচ্ছে, কে কার সাথে কি কথা বলছে, সব শুনতে পাচ্ছে। অর্দি ওই বাড়ি থেকে বেরিয়ে আসার আগে রিমু ও ইভানের রুমের ভিতরে কয়েকটা মাইক্রোচিপ লাগিয়েছে, আর গেস্ট রুমেও কয়েকটা লাগিয়েছে। ধরতে গেলে সব রুমেই মাইক্রোচিপ লাগানো। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে সে। শাশুড়িও নিজের রুমে, এবং ড্রয়িং এ তো হিডেন ক্যামেরা লাগানো আছে। সেই সাথে গেস্ট রুমেও একটা হিডেন ক্যামেরা লাগিয়েছে। অর্দি তার নিজের বাবা মার কাছেও যায়নি। শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। বিভানের কাছে দিনটা বিষাক্ত লাগছে, কারণ সারাদিন তাকে বাসায় থাকতে হবে। সকাল 9টা বাজে, বিভান এখনো নাস্তার জন্য ডাইনিং এ যায়নি। ইভান তার ভাইকে কয়েকবার দরজার বাহির থেকে ডেকে গেছে। ইভান আর বেশি জোর করে না। শেষে বিভানের মা আসে বিভানকে ডাকতে। বিভান বাধ্য হয় দরজা খুলতে। দরজা খোলার পর বিভানের মায়ের সাথে শিমু রুমের ভিতরে প্রবেশ করে। শিমুকে নিজের রুমে দেখে বিভান বিরক্তিকর শব্দ উচ্চারণ করে। বিভানের মা বিভানকে বলে, দেখ বিভান, অর্দি চলে গেছে। কোথায় গেছে আমরা তা জানি না। তাছাড়া অর্দি তো স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে। আমরা কেউ তাকে বাড়ি ছাড়তে বলিনি। এখন তোর জীবনটা কি এভাবে থেমে থাকবে? শিমু কথার মাঝে ব্যঙ্গ করে বলে, দেখো আবার কারো সাথে চলে গেছে কিনা। যা মেয়ে বাবা, বাচ্চা তো হবে না, এখন কারো বেড পার্টনার হতেই পারে সে। বিভান শিমুর বলা প্রতিটি শব্দের জন্য রাগে বিভান শিমুর গালে সজোরে থাপ্পড় দিয়ে বসে। শিমু হতভম্বের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, চোখ গোল গোল করে। বিভানের মা নিজে অবাক হয়ে গেছে তার ছেলে এভাবে থাপ্পড় মারাতে। বিভানের মা তার ছেলেকে বলে, বিভান, তুই এটা কি করলি? তুই শিমুকে থাপ্পড় দিলি? কেন মা? তোমার সামনে সে আমার বউকে নিয়ে আজে বাজে খারাপ কথা বলল, তুমি শুনতে পাওনি? থাপ্পড়টা তো তোমার মারা দরকার ছিল। কিন্তু ভাবি ও তার বোন মিলা তোমার মাথা এমন ভাবে নষ্ট করেছে যে তুমি তাদের অন্যায় আর খারাপ কাজগুলো দেখছো না। কিন্তু আমার মাথাটা তো নষ্ট হয়নি, তাই আমি বিবেচনা করতে জানি কে ভুল কে ঠিক। বিভান তার মাকে কথাগুলো বলে নিজের রুম থেকে বেরিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর শিমু এদিকে বিভানের মায়ের সামনে ন্যাকা কান্না জুড়ে দেয়। দেখলে আন্টি, তোমার ছেলেকে ওই মেয়ে কিভাবে বশ করেছে?
আমাদের সত্য কথা এখন তোমার ছেলের কানে লাগে না। বিভানের মা শিমুকে সান্ত্বনা দিতে বলে, তুমি চিন্তা করো না শিমু, আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দেব। একদিন না একদিন বিভান নিজের ভুলটা বুঝতে পারবি। শিমু বিভানের মায়ের কথায় শয়তানি হাসি দেয়, যা বিভানের মায়ের অগোচরে রয়ে যায়। অর্দি টিভির স্ক্রিনের সামনে বসে উচ্চস্বরে হেসে ওঠে। আমি চলে গেছি, এটাকে তোমাদের জয় ভাবছো শিমু আর রিমু ভাবি? আমাকে এত হালকা ভেবে নেওয়া উচিত হয়নি তোমাদের। আবার স্বগতোক্তি করে বলে, আমি যেমন মরতে পারি তেমন মারতেও পারি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওয়েট ফর মাই নেক্সট স্টেপ। অর্দি বিবানদের বাড়ি থেকে চলে এসেছে 1 মাস হলো। প্রথম 2 দিন অর্দি একটা হোটেলে ছিল। এরপর অফিসের ম্যানেজারকে রিকোয়েস্ট করে একটা অফিসার্স কোয়ার্টার নিয়েছে। অর্দি যেহেতু প্রথমে অফিসার পদে ছিল এবং পরে রিসার্চ সেকশনে ঢুকেছে, তাই ম্যানেজার অর্দিকে রিকোয়েস্টের ভিত্তিতে অফিসার্স কোয়ার্টার দিয়েছে। এদিকে শিমু যেন বিভানের পেছনে লেগেই আছে। বিভান রুমে থাকলে হুটহাট বিভানের রুমে ঢুকে পড়ে শিমু। বিভান একদিন রুম তালা দিয়ে যেতে ভুলে গিয়েছিল। তখন বাড়ি ফিরে নিজের রুমে যেয়ে দেখে ড্রেসিং টেবিল গোছানো, বিছানার চাদর পাল্টানো, তারা রোদ্দির বাঁধানো ছবিটাও নেই। এগুলো দেখে বিভান অনেক ক্ষেপে যায়। সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, মা, আমার রুমে কে ঢুকেছিল? বিভানের মা তখন হাদিসের বই পড়ছিল। ছেলের কথা শুনে সে জবাব দেয়, কে আবার? শিমু। তোর ঘরটার অবস্থা দেখেছিস? ওইটা দেখে মনে হচ্ছিল কোনো মানুষ থাকে। তাই শিমু আমাকে বলল ঘরটা গুছিয়ে দিবে, তাই গুছিয়ে দিল। বিভান বুঝলো তার মাকে এখন কিছু বলে লাভ নেই। তাই তার বড় ভাই ও ভাবির ঘরের দিকে গেল, কারণ তার বড় ভাই এখন ঘরেই আছে। ভাইয়ের ঘরের দরজায় নক করার পর বিভানকে ভিতরে আসতে বলে। বিভান ভিতরে এসে বলে, দেখো ভাইয়া, তোমার শালিকাকে তুমি বলে দাও সে যেন আমার রুমে আমার পারমিশন ছাড়া না ঢোকে। তাছাড়া আমি তোমার শালিকাকে আমার রুমে ঢোকার পারমিশন কখনো দিব না। বিভানকে আশ্বস্ত করে বলে সে শিমুকে বলে দিবে। এরই মধ্যে রিমু মুখ ভেঙচি দিয়ে বলে, কয়েকদিন পর তো আমার বোন তোমার ঘরে এমনিই ঢুকবে, তাহলে এখন ঢুকলে সমস্যা কোথায়? রিমুর কথায় বিভান তাচ্ছিল্য হেসে বলে, কে ঢুকবে আর কে ঢুকবে না সেটা সময় বলে দিবে ভাবি। বিভান নিজের রুমে চলে যায়, আর ইভান যায় শিমুকে নিষেধ করতে, যেন বিভানের রুমে না যায়। দুলাভাইয়ের মুখে এমন কথা শুনে শিমু কিছুটা অপমানিত হয়, তাই চুপ করে শুনে যায়। রিমু তো এখন 7 মাসের প্রেগনেন্ট, তাই ইভান রিমুকে কিছু বলছে না। পরের দিন সকালে শিমুর ফোনে একটা কল আসে। কলকৃত ব্যক্তি শিমুকে বলে, মিস শিমু, আপনি যাকে বিয়ে করার জন্য এত এত ষড়যন্ত্র করছেন, আদৌ সে কি কখনো বাবা হতে পারবে? আপনি কি শিওর যে সমস্যাটা শুধু মিসেস ওর্দির ছিল? সমস্যাটা তো মিস্টার বিভানেরও থাকতে পারে। শিমু প্রথমে বিশ্বাস করতে চায় না ফোনের অপর পাশে থাকা লোকটার কথা। হ্যাঁ, ফোনের অপর পাশে অর্দি কথা বলছে না, কথা বলছে অর্দির কলিগ জাবির। অর্দি তাকে এই 1 মাসে সব বলেছে। জাবির প্রথমে ড্রাগটা বিভানকে দেওয়া হয়েছে শুনে ভয় পেয়েছিল, তবে অর্দির পুরো কাহিনী শুনে সে অর্দিকে বড় ভাই হিসেবে ছোট বোনকে সাহায্য করবে। তাই জাবির শিমুকে প্রাইভেট নাম্বার দিয়ে ফোন করে। শিমু প্রত্যুত্তরে বলে, আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি এসব কথাবার্তা বলছেন বিভানের সম্পর্কে? এমন তো না যে আপনাকে অর্দি ফোন দিতে বলেছে। এখন যাতে আমি বিভানকে বিয়ে না করি, তাই অর্দি এই চাল চালছে, তাই না? জাবির আগে থেকে জানতো শিমু এই ধরনের কথা বলতে পারে, তাই সে একটুও না ঘাবড়িয়ে হেসে দেয় উচ্চস্বরে। এরপর বলে, না মিস, আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে বিভানকে যে কোনো আপনার ইচ্ছা মতো হসপিটালে নিয়ে টেস্ট করে দেখতে পারেন। আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি, মিসেস ওর্দিকে আমি চিনি না। সাথে আমি এটাও জানি আপনারা টাকা পয়সা সম্পত্তির জন্য এসব গেম খেলছেন। কিন্তু মনে রাখবেন, টাকা পয়সার সম্পত্তি আপনার বোনের ছেলের হবে, আপনার না। কারণ বিভানে তো বাচ্চা হবে না। আপনার বোনকে যেহেতু সম্পত্তি দিবেন, তাহলে কষ্ট করে আপনি আপনার জীবনটা কেন নষ্ট করবেন? ফোনের অপর পাশে শিমু চুপ করে আছে। জাবিরা অর্দি বুঝলো শিমুর মাথায় এখনো পুরোপুরি ব্যাপারটা ঢোকেনি। তাই জাবিরা আবার বলে, সম্পত্তি আপনি অন্যভাবেও নিতে পারবেন, কিন্তু নিজের জীবনটা কেন নষ্ট করবেন? আমার কথাটা একটু ভেবে দেখবেন। জাবির কল কেটে দেয়, আর জাবিরের সামনে বসে থাকা অর্দি উচ্চস্বরে হেসে ওঠে। এরপর স্বগতোক্তি করে বলে,
মাকড়সা তার আপনা জালেই ফাঁসে। খুব তো চেয়েছিলে তাই না, দুই বোন মিলে রাজত্ব করবে? রিমু ভাবি, আমাকে সরিয়ে দিয়ে তোমার বোনকে আমার জায়গায় বসাবে, তাই না? আমার জায়গা আমি কাউকে ছিনিয়ে নিতে দেই না। যদি স্বেচ্ছায় ছাড়ি তখন নিতে পারবে। কিন্তু বিভান আমার জীবনে এমন কেউ যাকে আমি স্বেচ্ছায়ও কখনো ছাড়বো না। এরপর জাবিরের উদ্দেশ্যে বলে, জাবির ভাই, শিমুকে এখন আর কোনো ফোন দিবেন না। আবার কালকে ঠিক এই সময় আবার ফোন দিবেন। ঠিক আছে, আমিও দেখবো এই নিস মনের মেয়ে এবার কি করে। এসব মেয়ে কারো সংসার গড়তে পারে না, সংসার ভাঙতে এরা পটু। আমার মনে হয় এখন সব স্ত্রীকে তোমার মতো হতে হবে, যাতে শিমুর মতো মেয়েরা জিততে না পারে। অর্দি তৃপ্তির হাসি হাসে জাবিরের কথায়। ওদিকে শিমু সারাদিন এই কথা নিয়ে ভাবতে থাকে। নিজের বোনকেও এই কথা জানায়নি। 2 দিন আগে অর্দি ডাক্তারের কাছে আবার চেক আপ করেছে। ডাক্তার বলেছে অর্দি এখন পুরোপুরি সুস্থ। সে এখন যে কোনো সময় কনসিভ করতে পারবে। নিজের দিক থেকে ক্লিয়ার হয়ে অর্দি এই স্টেপটা এখন নিয়েছে। পরের দিন যাবে নিয়ম মতো আবারও শিমুকে কল করে। কি মিস, কি ভাবলেন? আমার কথা নিশ্চয়ই আপনার বিশ্বাস হচ্ছে না। তাহলে আজকেই না হয় একবার চেক আপ করিয়ে নিন। সবাইকে বলুন সমস্যাটা বিভানের। তারপরে চেক আপ করিয়ে শিওর হয়ে নিন। যে কোনো হসপিটাল থেকে করতে পারেন। যদি ইচ্ছা হয় তাহলে আপনাদের পরিচিত কোনো ডাক্তারের কাছ থেকে না হয় চেক আপটা করিয়ে নিন। শিমুর এবার নিজেরও ভয় হচ্ছে, তাই সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে সবাইকে কথাটা বলে। সবাই কথাটা শুনে স্তব্ধ হয়ে যায়। বিভানের মা তো রেগে গেছে তার ছেলে সম্পর্কে এরকম কথা শুনে। কিন্তু সে রেগে গেলেই বা কি হবে? শিমু নাছোড়বান্দা, সে টেস্ট করাবেই। বিভান এতে আপত্তি করে না, কারণ যদি বিভানের সমস্যাটা হয় তাহলে তার মাকে বোঝানো যাবে। সবাই মিলে হসপিটালে যায় এবং ডক্টরের কনসাল্ট নিয়ে টেস্ট করায়। ইমার্জেন্সিতে আধা ঘন্টা পর রিপোর্ট দিতে বলে। রিপোর্ট দেখে ডাক্তার সবাইকে যখন বলে বিভানের প্রবলেম, তখন বিভানের মা শকড হয়ে যায়। শিমু আর রিমু বিরক্তিতে বসে থাকে। ইভান নিজের ভাইকে সান্ত্বনা দিতে থাকে, কারণ বিভান অনেকটা কষ্ট পেয়েছে। বাসায় ফিরে বিভানের মা বিভানকে বলে, আমি ভুল করেছি। আমি এটা ভাবিনি যে সমস্যা দুজনেরই থাকতে পারে। অর্দি তো বলেছিল সে 3 মাস পরে কনসিভ করতে পারবে, কিন্তু তার কনসিভ না হয় আমি তাকে কত কিছু বলেছি। এমনকি শিমু আর রিমুর কথায় তাকে ডিভোর্স পেপারে সাইন করতে বলেছি। উপস্থিত সকলে তো হতবাক। রিমু ও শিমু তো ভয় পেয়ে গেছে, কারণ ইভান জানতো না যে ডিভোর্স পেপার তার বউ শালি তার মাকে দিয়েছে ওর দিকে সাইন করতে বলতে। বিভান এগুলো জানতো, তাই সে চুপ করে আছে। এগুলো নিয়ে সেদিন ইভান ও রিমুর মধ্যে ঝামেলা হয়। রিমু বলে সে নাকি বিভানের ভালোর জন্যই কাজটা করতে চেয়েছিল, কিন্তু সে কি জানতো যে বিভানের সমস্যা? এগুলো বলে ইভানকে কিছুটা থামায়। ওর দিয়ে ওদিকে শান্তিতে একটু ফুসরতের জন্য ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে। ক্যামেরা ও মাইক্রোচিপে কি কি হচ্ছে সেগুলো সে পরে শুনে নিবে সময় করে। সেদিনই রাত 12টার পর রিমু শিমুর ঘরে যায় নতুন প্ল্যান করতে। সবাই ঘুমিয়ে আছে, তাই ঘরের দরজা বন্ধ না করে হালকা চাপিয়ে তারা আলাপ করতে লাগে। এদিকে বিভানের মা টেনশনে ঘুমাতে পারছে না। সে নিজের রুমে পায়চারি করছে। ইভানের মা স্বভাববশত কখনো দরজা লাগায় না, সবসময় চাপানো থাকে। হঠাৎ করে শিমুর রুমে লাইট জ্বলতে দেখে সে আস্তে আস্তে সেদিকে যায়। শিমুর রুমে দরজার সামনে গিয়ে সে আড়াল থেকে সব শুনতে থাকে। শিমু আর রিমু নতুন প্ল্যান করছে। দেখো আপু, আমি তোর অক্ষম দেবরকে বিয়ে করতে পারবো না। তুই অন্য কোনো উপায়ে ভাব কিভাবে সব সম্পত্তি নিজে লিখতে পারবি। অবশ্যই আমাকেও কিছু দেওয়া লাগবে। আরে চিন্তা করিস না, বিভানের তো কখনো বাচ্চা হবেই না। তাহলে সব সম্পত্তি এমনি আমার ছেলের নামে চলে আসবে। সেখান থেকে তোকেও আমি 25% দিব। আরো অনেক কিছু বলতে লাগে, আর দরজার বাহির থেকে বিভানের মা এসব শুনে যেন নিজেকে নিজে বিশ্বাস করতে পারছে না। সে দুজনের প্ল্যানে পানি ঢালতে দরজা খুলে ভিতরে ঢুকে। হঠাৎ করে রুমের মধ্যে কাউকে প্রবেশ করার আভাস পেয়ে দুই বোন সেদিকে তাকায়। রিমু নিজের শাশুড়িকে দেখে একদম ভয় পেয়ে যায়। বিভানের মা বলে, এই তোমাদের কথা শুনে আমি আমার ছোট বৌমাকে বাড়ি ছাড়তে বাধ্য করেছি, আর তোমরাই কিনা আমার ছেলের ক্ষতি চাইছো, তাও সামান্য সম্পত্তির জন্য।
আমি তো ভুলেই গিয়েছিলাম রিমু কেমন স্বভাবের মেয়ে। তারপরও আমি তোমাদেরকে দ্বিতীয়বার বিশ্বাস করেছিলাম। তোমাদের এই পরিকল্পনা আমি সফল হতে দিব না। আমি কাল সকালে আমার ২ ছেলেকে সবকিছু বলবো। শিমু ও রিমু ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়া থেকে তারা এমন কিছু করে বসে, যা তাদেরকে সারা জীবন বইতে হবে। রিমু ও শিমু বিভানের মাকে আটকাতে দুজনে মিলে ধস্তাধস্তি শুরু করে। শিমুর কিছুটা অনিচ্ছাবশত বা ইচ্ছাবশত ধাক্কায় বিভানের মা খাটের সাইডে চোখা কানির সাথে মাথার পেছনে আঘাত পায়। আর যখন উনি আর্তনাদ করবে তখন শিমু তার মুখ ধরে রাখে, যাতে আর্তনাদ বাহিরে না যায়। আর রিমু, সে প্রথমে বেশ ভয় পেয়ে গেছিল। শাশুড়িকে ডিঙিয়ে অপর পাশে যাওয়ার সময় সে ভুলবশত শাশুড়ির পায়ের সাথে এক পা বেজে ও অপর পা কার্পেটের সাথে লেগে সে ফ্লোরে পড়ে যায় একদম প্যাট নিচে দিয়ে। প্রেগন্যান্সির সময় শেষের ৩ মাস ও প্রথম ৩ মাস দেখে শুনে চলতে হয়। প্রেগন্যান্ট মা যদি একটুও ভয় পায় বা তার যদি একটা হার্টবিটও মিস হয়, তাহলে বাচ্চাকে নিয়ে শঙ্কা থাকে। রিমো ফ্লোরে পড়ে যাবার পর পেটে তীব্র ব্যথা অনুভব করে চিৎকার করে ওঠে। শিমুর রুমটা যেহেতু বিভানের রুমের পরে স্টোররুমের পাশে, তাই শব্দটা আগে বিভানের কানে গেল। অতটা জোরালোভাবে শোনা যাওয়ার কথা না, তবে রাতের বেলা নিস্তব্ধতার কারণে তীক্ষ্ণভাবে কানে আসে বিভানের। বিভান শব্দের উৎস খুঁজতে জলদি করে নিজের রুমের দরজা খুলে। বিভান রুমের লাইট অফ করে খাটের উপর শুয়ে রুমের ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। নিজের রুম থেকে বের হয়ে বিভান দেখল শিমুর রুমের দরজা খোলা, আর সেখান থেকে অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ আসছে। তড়িঘড়ি করে কিছু না ভেবে সেই রুমের ভেতরে যেয়ে দেখে তার মা ও ভাবি ফ্লোরে পড়ে আছে। ফ্লোরে রক্তে ভেসে যাচ্ছে। ওদের দুইজনের পাশেই শিমু কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে আর নিজের বোনের দিকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। দুইজনের এই অবস্থা দেখে বিভান জলদি করে দুজনের কাছে গিয়ে দেখে তার মায়ের মাথার পিছন থেকে ও তার ভাবির পায়ের নিচ দিয়ে রক্তের স্রোত বইছে। এই অবস্থায় বিভান কি করবে বুঝতে পারছে না। সে কার দিকে দেখবে, মায়ের দিকে না ভাবির দিকে? বিভান জলদি করে তার ভাইয়ের রুমে গিয়ে ভাইকে ডেকে তুলে নিয়ে আসে। ইভান তার মা ও স্ত্রীর এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। ইভান বিভানকে মাকে নিতে বলে ও সে তার স্ত্রীকে নিয়ে এখনই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। রাত তখন প্রায় ১টার বেশি। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে রাত ২টা বেজে যায়। ইমার্জেন্সিতে শুধু একজন ডাক্তার আছে। ওই ডাক্তার বিভানের মাকে নিয়ে যায়, সাথে একজন নার্সকে বলে গাইনি বিভাগের কোনো ডাক্তারকে ফোন দিয়ে ইমার্জেন্সিতে এখনই হাসপাতালে আসতে বলতে। শিমুর ভয়ে হাত পা কাঁপাকাঁপি অবস্থা। হাসপাতালে এসে সে পায়চারি করছে, কি করবে? তখনই ইভান শিমুকে জিজ্ঞাসা করে, শিমু, এগুলো কিভাবে হলো? ইভানের প্রশ্নে শিমু ধরা পড়ে যাবার ভয়ে এবং নিজেকে বাঁচাতে মিথ্যার আশ্রয় নিয়ে বলে, আমি কি বলবো ভাইয়া, আমি আর আপু কথা বলছিলাম। তখনই আন্টি আর আপনার ভাই এসে আমার বোনের সাথে খারাপ কিছু করতে চায়। আমি আপনার ভাইকে বাধা দিতে গেলে এগুলো হয়ে যায়। ইভান হতভম্বের মতো নিজের ভাইয়ের দিকে তাকিয়ে আছে। আর বিভান তো শকড। সে ভাবতেও পারছে না তার নামে এসব মিথ্যা কথা রটানো হচ্ছে। শিমু এগুলা বলছে এই ভেবে যে কোনো প্রমাণ নেই তাই। আমার আপুর কিছু হলে আমি কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না। দরকার হলে তাদেরকে আমি পুলিশে দিব। আপনার মা ও ভাই আমার বোনের সাথে অন্যায় করবে, সেটাকে মেনে নেওয়া যায় না। ইভান সত্য মিথ্যা যাচাই করতে পারছে না। ইভানের বিশ্বাস হচ্ছে না তার ভাই ও মা এরকম করতে পারে। আর তাছাড়া তার মা নিজেও তো অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। গাইনি বিভাগের ডাক্তার ভোর ৩টা নাগাদ এসে হসপিটালে পৌঁছায়। এরপর রিমুকে সার্জারি করার জন্য নিয়ে যায়। রিমুর অবস্থা অনেকটাই খারাপ। সার্জারি করতে করতে ভোর ৫টা হয়ে যায়। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান, আমরা আপনার মেয়েকে বাঁচাতে পারিনি। তারপর আপনার স্ত্রীর জ্বরেও অনেক খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমাদেরকে এর পরের অপারেশনে আপনার স্ত্রীর জরায়ু কেটে ফেলতে হবে। জরায়ু না কাটলে এখান থেকে বিষক্রিয়া ছড়িয়ে পড়বে শরীরে। আপনাকে বন্ডে সই করতে হবে। ইভান ভেঙে পড়ে ডাক্তারের কথায়। বিভান তার ভাইকে শান্ত করার জন্য তার পাশে এসে বসে। পরক্ষণে শিমু বলে, ভাইয়া, এবার আমি পুলিশ ডাকবো। আপনার ভাই ও মায়ের কারণে আজ আমার আপুর এই অবস্থা।
বিভান ভাবতেও পারছে না এই সময় এই মেয়েটা এভাবে মিথ্যা কথা বলতে পারে। ইভানের কথা তোয়াক্কা না করে শিমু পুলিশ আনবেই। এদিকে বিভানের মায়ের মাথার সার্জারি মাত্র শেষ হলো। ডাক্তার বেরিয়ে এসে বলে, মিস্টার ইভান ও মিস্টার বিভান, আপনাদের মায়ের ট্রমাটিক ব্রেন ইনজুরি হয়েছে। ট্রমাটিক ব্রেন ইনজুরি অনেক ক্ষেত্রে তেমন কোনো ক্ষতির কারণ নাও হতে পারে, আবার তা মৃত্যুর কারণও হতে পারে। প্রথম কিংবা হালকা পর্যায়কে বলা হয় কনকাশন। এর অর্থ হচ্ছে প্রচণ্ড আলোড়ন, আঘাত বা উত্তেজনার ফলে মস্তিষ্কের ক্ষতি। এই পর্যায়ে সাধারণত আঘাত লাগার কয়েকদিনের মধ্যেই মস্তিষ্ক আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। রোগী যখন মাথায় আঘাত লাগার পর 15 মিনিট বা তার বেশি সময় অচেতন থাকেন, তখন সে আঘাতের মাত্রাকে দ্বিতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। রোগী যদি মাথায় আঘাত লাগার পর 1 ঘন্টারও বেশি সময় ধরে অচেতন থাকেন, তাহলে তার টিভিআই এর মাত্রা তৃতীয় পর্যায়ের বিবেচনা করা হয়। আর রোগীর ওপর এ ধরনের আঘাতের পরিণতি ভয়াবহ হতে পারে। বিশেষ করে তার শারীরিক এবং মানসিক উভয় ক্ষতি হতে পারে। এক্ষেত্রে রোগীর হৃদযন্ত্রের কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটতে পারে, তিনি পঙ্গু হয়ে যেতে পারেন, এমনকি তার ব্যক্তিত্বে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। তৃতীয় পর্যায়ের ক্ষতি সাধারণত অপূরণীয় হয়। ডাক্তার এগুলো বলে থামে। দুই ভাই ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে আছে ডাক্তারের দিকে। ডাক্তার একটা শ্বাস নিয়ে আবার বলে, এবার নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার মায়ের কি অবস্থা। বাকিটা যা হয় তা মেনে নিতে হবে। এই বলে ডাক্তার চলে যায়। আর শিমুকে দেখে ভীত মনে হচ্ছে। ইভানের অবস্থা অনেক খারাপ। তার মা, বউ ও বাচ্চা সবাইকে সে একসাথে হারাতে বসেছে। বিভান মায়ের এই অবস্থা মানতে পারছে না। সকাল 8টায় শিমু নিজ দায়িত্বে পুলিশ নিয়ে এসে পুলিশকে নিজের মন গড়া কথা শোনায়। বিভানের কাছে যেহেতু নিজের পক্ষে কোনো প্রমাণ নেই, সে কিছু বলেও লাভ হচ্ছে না। শিমু পুলিশকে এটাও বলে বিভানের তার ভাবির ওপর রাগের কারণ। বিভানের স্ত্রী চলে যাবার ক্ষেত্রে ভাবির হাত আছে বলে বিভান মনে করে। এসব বলার দরুন পুলিশ বিভানকে হাসপাতাল থেকে বাহিরে যেতে দিচ্ছে না। সকালে 8:30টার দিকে অর্দি হাসপাতালে আসে। অর্দি হাসপাতালের ঠিকানা বিভানের থেকে জোগাড় করেছে। অর্দি অনেকদিন পর বিভানের সাথে যোগাযোগ করে। সকালে ঘুম থেকে উঠে ক্যামেরাতে ধরা পড়া চিত্রগুলো দেখে অর্দি এসে পুলিশকে বলে, আপনারা কারো মুখের কথার উপর ভিত্তি করে আমার হাজবেন্ডকে আটকে রাখতে পারেন না। আপনাদের কাছে শিমু কি প্রমাণ দিয়েছে জানি না, কিন্তু শিমুর বিপক্ষে আমার কাছে স্ট্রং প্রমাণ আছে। অর্দির কথায় শিমু ভয় পেয়ে যায়। তবে পরক্ষণে তার মুখে ফুটে ওঠে ক্রূর হাসি। হয়তো এটা ভেবে যে অর্দি কি আর সেখানে ছিল যে জানতে পারবে। শিমুর মুখভঙ্গি দেখে অর্দি বাঁকা হাসে। তারপর পুলিশের হাতে রেকর্ড করা ভিডিও দেয়। পুলিশ সবটা দেখার পর শিমুকে আটক করে এবং ইভান ও বিভানকেও সবটা দেখায়। সব দেখে ইভান শিমুকে জোরে একটা থাপ্পড় মেরে বলে, তোমার জন্য আজ আমার মায়ের এই অবস্থা। আর তোমার বোন, সে তো নিজের অন্যায়ের মাসুল নিজেই করেছে, সাথে আমার সন্তানকেও। ইভান পুলিশকে ডেকে বলে, অফিসার, নিয়ে যান এই মেয়েটাকে। আমার স্ত্রী সুস্থ হলে আপনি তাকেও আপনার কাস্টাডিতে নিতে পারেন। পুলিশকে ওর দিয়ে এত বছরের সব ঘটনা বলে, আর প্রমাণ হিসেবে চাইলে ভিডিও দেখাতে পারে, সেটাও বলে। পুলিশ কয়েকদিনের ভিডিও দেখে শিমুকে গ্রেফতার করে। পুরোটা সময় শিমু যেন অবাক হয়ে তাকিয়েছিল। তার মুখের বুলি যেন হারিয়ে গেছে। শিমুর এরূপ অবস্থায় অর্দি তার কানের কাছে এসে বলে, কি ভাবছো শিমু? আমাকে সরিয়ে বিভানকে সম্পত্তির জন্য বিয়ে করবে? এত সহজ? তোমরা তোমাদের কাজ নির্বিঘ্নে করতে পেরেছ শুধুমাত্র আমি চেয়েছি বলে। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট। শিমুকে নিয়ে পুলিশ চলে যায়। শিমুর পরিবারও কিছুক্ষণ আগে এখানে এসেছিল। তারা এসে তাদের মেয়ের এই অবস্থা দেখে লজ্জা পায়। অবশ্য তারা কিছুটা জানতো এই ব্যাপারে, তবে প্রমাণের কাছে এখন তারা কিছু বলতে পারবে না। পুলিশ শিমুকে নিয়ে যাবার পরে অর্দি বিভানের কাছে যায়। বিভান তখন তার ভাইয়ের পাশে বসে আছে। অর্দি যখন বিভানের সামনে এসে দাঁড়ায়, তখন ইভান বিভানকে ইশারায় বলে উঠে যেতে। বিভান অর্দিকে নিয়ে করিডোরের এক কোণে গিয়ে দাঁড়ায়।
কেমন আছো বিভান? অর্দির প্রশ্নে বিভানের ইচ্ছা করছে চিৎকার করে বলতে, ভালো নেই আমি অর্দি। তোমাকে ছাড়া আমি একদম ভালো নেই। কিন্তু ওই যে নিজের অক্ষমতা, সেটার জন্য হলেও এখন সে অর্দিকে ছাড়তে রাজি। কি হলো? কথার জবাব দিলে না? কি জবাব দেব? দেখতেই পারছো কেমন আছি। হুম, কোনো কিছু নিয়ে নিজেকে দোষারোপ করবে না। হতেও পারে যা আমরা দেখছি তা চোখের ভুল। বিভান মলিন চোখে তাকায় অর্দির দিকে। অর্দি বিভানের দিকে নমনীয় চোখে তাকিয়ে বলে, আমার সমাপ্তির পূর্ণতা তুমি। তুমিহীনা আমি অন্য কাউকে আমার জীবনে জড়াইনি এবং জড়াবো না। ঠিক তেমনি তোমার জীবনে আমি ছাড়া অন্য কাউকে জড়াতে দেব না। বিভান জড়িয়ে নেয় তার প্রিয়তমাকে নিজের উষ্ণ আলিঙ্গনে। সমাপ্তির পূর্ণতা। অর্দি রহমান। এতক্ষণ পার্কে অর্দির পাশে বসেই মিসেস রেহনুমা অর্দির লেখা বইটা পড়ছিল। অর্দিরা আমেরিকায় যেখানে এখন থাকে সেই বাড়ির পাশেই একটা খোলা পার্ক আছে। মিসেস রেহনুমা সেও বাংলাদেশী এবং এখন অর্দির প্রতিবেশী। অর্দির লেখা বইটা পড়ে সে অর্দিকে মুগ্ধতার সাথে বলে, মিসেস অর্দি, আপনার লেখা বইটা সত্যিই অসাধারণ। বইটা পড়ে আমার একবারের জন্য মনে হচ্ছিল না যে আমি কোনো গল্প পড়ছি। মনে হচ্ছিল বাস্তব কাহিনী আমি নিজের চোখের সামনে ঘটতে দেখছি। প্রতিটা চরিত্র এতটাই জীবন্ত। অর্দি মিসেস রেহনুমার দিকে মুচকি হাসি দিয়ে অদূরে তার স্বামী সন্তানের দিকে নজর দেয়। কি সুন্দর খেলছে বাপ মেয়ে মিলে। নিজের মেয়েটাকে দেখলে নিজের প্রতিচ্ছবি মনে হয়। বাবার মতো কিছুটা দেখতে হলেও স্বভাব চরিত্র পেয়েছে পুরোটাই মায়ের মতো। মিসেস রেহনুমা আবারও অর্দিকে বলে, মিসেস অর্দি, কিন্তু আমার একটা প্রশ্ন থেকেই যায়। অর্দি বুঝতে পারে মিসেস রেহনুমা কি বলবে, তাই সে ভাবলেশীন ভাবে বলে, এটাই তো, যে বিভানকে ওই ড্রাগের অ্যান্টিডোট দেওয়া হয়েছিল কিনা। মিসেস রেহনুমা অবাক হয়ে মাথা হ্যাঁ বোধক দুলায়। এরপর কৌতূহলবশত বলে, আপনি কিভাবে বুঝলেন? আমি এটার কথাই বলবো। অর্দি রহস্য করে হাসে, তারপর আকাশ পানে নজর দেয়। আমেরিকার আকাশ এখন রক্তিম, রাতের দিকে ঠান্ডা পড়বে। এখন যেহেতু পড়ন্ত বিকাল বেলা, সূর্য পশ্চিম আকাশে ডুবায়মান, হালকা শীত শীত লাগছে। মেয়েকে বিভান দৌড়ে ধরার চেষ্টা করছে, হাতে তার পশমি বেবি সোয়েটার। 4 বছর হলো সবে অর্দি ও বিভানের মেয়ে অবনীর। অর্দি আকাশ পানে দৃষ্টি স্থির রেখে বলে, গল্পটা অসম্পূর্ণ। গল্পের সমাপ্তিতে আমি ইচ্ছে করে অসম্পূর্ণ রেখেছি, যাতে বাকিটা পাঠক নিজের মতো বুঝে নেয়। মিসেস রেহনুমা কিছু বুঝতে না পেরে বলে ওঠে, তবে আমার তো মিলছে না। অর্দি হেসে মিসেস রেহনুমার দিকে ফিরে বলে, মিলালেই মিলে যাবে, আর হবে সমাপ্তির পূর্ণতা। অর্দি সেখান থেকে উঠে চলে যায় তার প্রিয়জনদের কাছে, হাতে তার নিজের লেখা সমাপ্তির পূর্ণতা বইটি। মিসেস রেহনুমা চলে যায়। অর্দি যেতেই বিভান বলে, মিসেস রেহানুমা কি তোমার বইটা পড়ছিলেন? অর্দি বলে, এটা একান্ত আমার লেখা না বিভান, তুমিও এটার কিছু অংশ জুড়ে আছো। তোমার ডায়েরি থেকে তোমার অনুভূতি ও পর্যবেক্ষণ নিয়ে আমি বইটা সম্পূর্ণ করতে পেরেছি। বিভান আলতো হাসে, এরপর বলে, আমার ডায়েরি থেকে নিয়েছ, তবে মেলবন্ধনটা তুমি করেছ। আমি শুধু প্রতিদিনকার মতো ডায়েরি লিখে রাখতাম। কে কি করলো নিত্যদিন সেটা লিখে রাখতাম। অর্দি বিভানের বাহু জড়িয়ে তাদের মেয়ে দুষ্টামি দেখছে আর বলে, সমাপ্তির পূর্ণতা আমাদের দুজনের মেলবন্ধন, তাই তো আমাদের মেয়ের নাম পূর্ণতা অবনী। একটু পর অর্দি মেয়ের কাছে গিয়ে বলে, অবনী, মা আমার, ঠান্ডা পড়ছে মা, শীতল কাপড়টা পরে নাও বাবার কাছ থেকে। অবনী মাথা দুলায়, মানে সে পরবে না শীতের কাপড়টা। বিভান অর্দির দিকে অসহায় চাহনি দিয়ে বলে, তোমার মেয়ে ঠিক তোমার মতো হয়েছে, নিজে যা ঠিক করবে সেটাই করবে। অর্দি বিভানের দিকে চেয়ে চোখে তাচ্ছিল্যতা এনে বলে, তাহলে তুমি কি চাচ্ছিলে, তোমাকে আমি ওই মেয়েটার হাতে ছেড়ে দিতাম? বিভান তাড়াহুড়ো করে বলে, সেটা আমি কখন বললাম? তবে তুমি যেভাবে সবকিছু হ্যান্ডেল করেছো, ব্যাপারটা অনেক রিস্কি ছিল। অর্দি দীর্ঘশ্বাস ফেলে বলে, শেষ পর্যন্ত সবকিছু জানার পর তুমি যে আমায় ভুল বোঝনি, এটাই আমার কাছে অনেক। তোমাকে হারানোর ভয়ে আমি হিংস্র হতে পারি। অনেকটা তো সহ্য করলাম, এরপরেই আমি ওই পদক্ষেপ নিয়েছিলাম।
বিভান ওর দিকে এক পাশ দিয়ে জড়িয়ে ধরে বলে, এটা ঠিক যে ভাবি ও তার বোন মিলে মায়ের মাথায় এমন ভাবে নষ্ট করেছিল যে মা তোমাকে বুঝতে পারছিল না। আমিও তো তোমার মুখ থেকে কথাটা শুনে প্রথমে আমার খুব রাগ হয়েছিল, তবে তোমার সুন্দরভাবে বোঝানোতে রাগটা কমিয়ে সব বুঝতে পেরেছিলাম। হঠাৎ অর্দি মজার ছলে বলে, জার্মানিতে গিয়ে যখন তোমাকে ড্রাগটার অ্যান্টিডোট দিয়েছিলাম, তখন তোমাকে দেখে একজন ডাক্তার একটাই কথা বলেছিল, ইজ শি রিয়েলি ইওর ওয়াইফ? মানে সে বিশ্বাস করতে পারছিল না আমি তোমার বউ হয়ে তোমাকে ওই ড্রাগটা দিয়েছিলাম এবং অ্যান্টিডোট দিতেও নিয়ে এসেছিলাম। ওই ডাক্তারটা এই ড্রাগটার ঘোর বিরোধী। বিভান বাঁকা চোখে তাকিয়ে আছে। অর্দি দেখেও না দেখার মতো করে উদাসীন স্বরে বলে, জানো বিভান, সেদিন যখন মায়ের অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি হাসপাতালে আসি, সেদিন আমি সত্যিই ভাবতে পারিনি শিমু ও ভাবি মিলে এমনটা করবে মায়ের সাথে। আমার সেদিন মায়ের জন্য নিজেকে কিছুটা দোষী মনে হচ্ছিল। আর রিমু ভাবি, সে নিজের শাস্তি এভাবে পাবে আমি ভাবতে পারিনি। একজন মায়ের কাছ থেকে তার সন্তান চলে যাবার কষ্ট কতটা হয় সেটা একজন সন্তানবিহীন মা বুঝতে পারে। মায়ের অবস্থাটা এত ক্রিটিক্যাল ছিল, আমি শুধু চাইছিলাম মা যেন কোনো অপূর্ণ ইচ্ছা নিয়ে পৃথিবী ত্যাগ না করে। মায়ের তো একটাই অপূর্ণ ইচ্ছা ছিল, তোমার সন্তানের মুখ দেখা। বিভান মলিনভাবে বলে, হ্যাঁ, মায়ের ইচ্ছাটা পূরণ হয়েছিল। তবে আমার মা তার বড় ছেলের চিন্তায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। ইভান ভাইয়া তো ভাবিকে সুস্থ হবার পরই পুলিশ কাস্টাডিতে দিয়ে আসে, আর তাকে স্পেশাল রিকোয়েস্টের মাধ্যমে সর্বনিম্ন শাস্তি 5 বছরের জেলকে কমিয়ে 2.5 বছরে নামিয়ে আনে। শিমুকে সেই পুরো 5 বছরের জেল খাটতে হয়েছে। হঠাৎ মেয়ের ডাকে বিভান আবার নিজের মেয়ের পিছনে যায়। অর্ধে সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকে, বিভানের মা 6 মাস প্যারালাইজড অবস্থায় ছিল। হাসপাতাল থেকে মা ও রিমু ভাবিকে রিলিজ দেওয়ার পরেই অর্ধে ও বিভান জার্মানির উদ্দেশ্যে যাওয়ার বন্দোবস্ত করতে থাকে। ড্রাগটা বিভানের শরীরে প্রবেশ করানো হয়েছে তখন 9 মাস। এই ড্রাগটার মেয়াদ 2 বছর। 2 বছরের মধ্যে অ্যান্টিডোট দিলে ব্যক্তির মেয়াদ শেষ হলে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। হাতে যেহেতু আরো 11 মাস সময় ছিল, তাই সমস্যা হয়নি। রিমু ভাবিকে পুলিশ কাস্টডিতে রেখে আসার পর ইভান ও রিহাব একা হয়ে পড়ে। তাই বিভান ও অর্দি মিলে ইভানকে রাজি করায়। তারা দুই বাপ ছেলেও যেন ওদের তিনজনের সাথে আমেরিকা যায়। বিভানকে নিয়ে জার্মানি থেকে ফেরার পর তারা আমেরিকায় যাবে। আমেরিকায় গিয়ে মায়ের পরবর্তী চিকিৎসা হবে। এরপর জার্মানি থেকে ফিরে তারা আমেরিকায় যায়। আমেরিকায় যাওয়ার 1 বছরের মাথায় অর্দি কনসেপ্ট করে। বিভানের মাও অনেকটা সুস্থ হয়ে গেছে ততদিনে। ছোট ছেলের জন্য বিভানের মা অনেক খুশি থাকলেও চোখের সামনে সারাক্ষণ বড় ছেলেকে ওভাবে দেখতে ভালো লাগতো না। ইভানের ছেলে রিহাব মায়ের জন্য কান্না করত মাঝে মাঝে, তবে অর্দির মাতৃ সমতুল্য স্নেহে রিহাব নিজের মাকে অতটা মনে করতো না। 6 বছরের বাচ্চাকে বোঝাতে একটু বেগ তো পেতে হয়েছিল। যথারীতি 9 মাস পর অর্দির কোল আলো করে অবনী আসে। রেহাব তো অবনীকে পেয়ে আর কিছু লাগে না। রেহাব ততদিনে 7 বছরের। অবনীর বয়স যখন 2 মাস, তখন বিভানের মা ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায়। সেদিন ইভান, বিভান, অর্দি, রিহাব ও অবনী সবাই শেষ বিদায় দেয় মানুষটাকে। বিভানের মা মারা যাওয়ার 3 মাস পর রিমু জেল থেকে মুক্তি পায় এবং ইভান নিজে বাংলাদেশে গিয়ে রিমুকে ফ্লাইট কনফার্ম করে আমেরিকায় নিয়ে আসে। রিমু নিজের অন্যায়, নিজের বাচ্চা হারানো ও নিজে অসম্পূর্ণ হবার পর বুঝতে পেরেছিল। রিমু এসে অর্দির কাছে মাপ চায় এবং ধন্যবাদ জানায় তার অবর্তমানে তার ছেলেকে মায়ের স্নেহে আগলে রাখার জন্য। অর্দিও সেদিন মাফ করে দেয় রিমুকে, কারণ অনেক তো হলো শাস্তি। মেয়ের আদো আদো ডাকে হুঁশ ফেরে অর্দির। মা, মা, আজকে রিয়াব ভাইয়া এলো না কেন? অর্দি মিষ্টি করে বলে, রিহাব ভাইয়ার তো কালকে পরীক্ষা মা। অবনীর মুড খারাপ হয়ে যায়। বিভা নর্দিকে বলে, তোমার মেয়ে এই পর্যন্ত রিহাব ভাইয়া এলো না কেন, এই কথাটা কতবার যে বলেছে তার হিসাব নেই। অর্দি অবনীকে খুশি করার জন্য বলে, বাসায় গিয়ে ভাইয়াকে আচ্ছা মতো বকে দিব, ঠিক আছে? অবনী খুশিতে খিলখিল করে হেসে ওঠে। মেয়ের এই স্নিগ্ধ হাসিতে প্রশান্তি বয় অর্দি ও বিভানের হৃদয় জুড়ে। একেই বলে পরিপূর্ণ সমাপ্তির পূর্ণতা। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন।
নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।